শুভ অপরাহ্ন সবাইকে। আবারও স্বাগত আমাদের ফোর্টনাইটলি এই অনলাইন সেমিনারে জুমে। আজকে আমাদের মাঝে আছেন প্রফেসর মাসুদ ইমরান। তিনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, তিনি হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি আজকে আমাদেরকে সময় দিবেন, সময় দিতে রাজি হয়েছেন, আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। এবং আরো আছেন ডিসকাশন হিসেবে প্রফেসর জহির আহমেদ, ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি তাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরো বাইরের আরো অনেক শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন ফোরামে যারা নিয়মিত কন্ট্রিবিউট করেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রফেসর মাসুদ ইমরান যে আমাদের যে সেমিনার আছে সেখানে দি আর্কিওলজি অফ প্যান্ডেমিক্স ইন বাংলাদেশ নিয়ে কথা বলবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। তার জন্য সময় হচ্ছে 25 মিনিট। প্রফেসর মান্নু। সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে সাকিব, প্রফেসর সাকিব এবং সজীব, মানে আমি এখনো খুব ফর্মাল হয়ে উঠতে পারিনি সম্ভাষণের ক্ষেত্রে, কিন্তু ওদেরকে এই জন্য ধন্যবাদ যে আমাকে ওরা স্বাগত জানিয়েছে এবং আমার অলরেডি শুনেছেন সব যে আমার আসলে ডিসিপ্লিনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করি। এবং তবে আমি মনে করি যে সবকিছু খুব ইন্টারডিসিপ্লিনারি। এবং আমি প্রথম থেকে যখন এই লকডাউন সিচুয়েশন শুরু হয় তখন থেকে কতগুলো শব্দ আমাকে খুব ভাবাচ্ছিল, মানে এটা নিশ্চয়ই সবাইকে ভাবিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে স্যানিটেশন এবং হাইজিনের যে ব্যাপারটা। এবং এবার আমি যখনই শুরু হলো প্রথম থেকে একটা শব্দ শুনছি যে হাত ধুতে হবে, খুব ভালো করে হাত ধুতে হবে। তো হাত ধুতে কেন হবে, কিভাবে হবে, কবে থেকে আমরা হাত ধোয়া শুরু করলাম, এইটা নিয়ে সম্ভবত আর্কিওলজির স্টুডেন্ট হিসেবেই আমার এই ধরনের একটা প্রবণতা থেকে যায় যে হাত কবে থেকে ধুলাম এবং রাষ্ট্র কবে থেকে হাত ধুতে বললো, এই প্রশ্ন আমার মাথায় আসলো। তারপর আরেকটা শব্দ আসলো কোয়ারেন্টাইন, এবং তারপরে আসলো লকডাউন। এবং আমি এটা করতে গিয়ে প্রথম আমি কলোনিয়াল পিরিয়ডে দেখলাম যে অফিসিয়ালি একটা মানে স্যানিটেশন কমিশন তৈরি হয়েছে। এই যে অফিসিয়ালি যে স্যানিটেশন মানে যে কমিশন তৈরি হয়, সেখানে আমি একটা ফেসবুকে একটা ছোট একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এবং সেখানে অধ্যাপক জহির কমেন্টস লেখেন, যেটা আমাকে খুব ভাবায়। এবং সেইটার কারণেই আসলে এরকম একটা বক্তৃতাটার একটা চেহারা তৈরি হয়েছে সেই কমেন্টস এর কারণে। আর আরেকটা দিক হচ্ছে যে আমার আলোচনার, সেটা হচ্ছে যে আমি যেমন আমার বিভিন্ন চিন্তা ভাবনা খুব বিক্ষিপ্ত ভাবে হলেও সজীবের সাথে শেয়ার করি। তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে এই যে লকডাউন করলো রাষ্ট্র, এটা আসলে কিসের মানে মূল আইনটা কি। তো সেইটা ও আমাকে বললো যে এরকম এখানে আছে, আপনি আইনটা দেখতে পারেন। কারণ আমি প্রথম আইনটা দেখি এবং তারপর ডেইলি স্টার এবং খুঁজে দেখি যে 16 এপ্রিল যখন 10 জন মারা যায় একদিনে, তখন রাষ্ট্র এটাকে অ্যাট রিস্ক অফ ইনফেকশন মানে অ্যাট রিস্ক হিসেবে ঘোষণা করে, এবং একটা লকডাউনের যে এটা করে, এবং সেটা হচ্ছে 2018 অ্যাক্টের অধীনে, এবং সেটা একটা হচ্ছে ইনফেকশন ডিজিজ অ্যাক্ট, এটা হচ্ছে 2018। তো কিছুদের মতোই প্রশ্ন ভিতরে আসে যে আচ্ছা 2018-তে যে একটা করলো, এই একটা রাষ্ট্র, তো আমরা তো জানি যে আমরা ব্রিটিশ পলিসিতে চলি, ব্রিটিশ মানে আইন ব্যবস্থা আমরা বেশি ফলো, মানে আমাদের এটা ফলো করে তৈরি হচ্ছে। তো সেইখানেও নিশ্চয়ই এরকম একটা বিষয় ছিল যে এটাকে রাষ্ট্র দেখেছে। তো আমি যখন এটা প্রথম খুঁজতে বসি তখন আমি দেখলাম যে এটা 1860-এর একটি পেনাল কোড, সেই পেনাল কোডটাকে এখানে রেলিভেন্স বলা হয়। আমি লয়ের ছাত্র না, আমি এমনকি রাষ্ট্রবিজ্ঞানেরও সরাসরি ছাত্র না, যার কারণে সিস্টেমেটিকলি আমার এই বিষয়গুলো জানা ছিল না। তো আমি প্রথম এটা জানা শুরু করি যে 1860-এর পেনাল কোডটা কি জিনিস। এবং তারপরে আমি এখানে দেখি যে 1897-এর এপিডেমিক অ্যাক্ট, এই অ্যাক্টটাকে রিপ্লেস করা হয়েছে 2018-র অ্যাক্ট দিয়ে। তো তাহলে 1897 অ্যাক্টটা কি, এবং সে একটা কি ছিল, এবং ভারতেও কি সেম অ্যাক্ট ব্যবহার করে? আমি খুব অবাক হয়ে দেখলাম যে ভারত এখনো 1897 একটাকেই
তারা অ্যামেন্ডমেন্ট করে ব্যবহার করছে, কিন্তু আমরা একটা নতুন অ্যাক্ট করেছি, যে অ্যাক্টটাকে বলা হয় WHO গাইডলাইন, এবং 1897-কে রিপ্লেস করে এবং পেনাল কোডকে 1860-কে রেলিভেন্ট ধরে তৈরি করা হয়েছে। এই জিনিসটা বোঝার জন্য আসলে আমি তখন আমি চিন্তা করলাম যে আমি এইভাবে বুঝতে পারি যে আমি একটা জিনিওলজি অফ প্যান্ডেমিক কে যদি দেখার চেষ্টা করি, এবং রাষ্ট্রের ইন্টারভেনশন প্রসেসকে আমি যদি বুঝতে চাই যে রাষ্ট্র কখন থেকে ইন্টারভেন করা শুরু করলো, এবং সেইখানে রাষ্ট্র ইন্টারভেন করার ক্ষেত্রে আসলে কলোনিয়াল সময়টাতে শুরু হলো নাকি তার আগে থেকেও ছিল, এবং এই প্রসেসটাকে বুঝতে গিয়ে আসলে আমি ফুকোডিয়ান অ্যাপ্রোচ, যেটা ফুকো ব্যবহার করেছে, মানে আর্কিওলজি অ্যাজ এ মেথোডোলজি জায়গা থেকে সে আর্কিওলজিকে দেখেছে, যেখানে আমার খুব ডিটেল বলার কিছু নাই, আপনারা নিশ্চিতভাবেই জানেন। যদি কেউ কোনো প্রশ্ন করে তখন না হয় আমি আবার সেখানে ফেরত আসবো। শুধু সংক্ষেপে একটা জিনিসই বলি, 3টা ওয়ার্ড, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডিসকোর্স, একটা হচ্ছে এপিস্টম, এবং আরেকটা হচ্ছে আপনার মানে আর্কাইভ। সো ফুকো এইটাকে গুরুত্ব দিয়ে একটা মানে মেথোডোলজি মতো ব্যবহার করে আসলে হিস্ট্রিক্যাল প্রসেসকে বোঝার জন্য, এবং সেই আমিও এখানে হিস্ট্রিক্যাল প্রসেসকে বুঝতে চাই বলেই ফুকুইডিয়ান এই অ্যাপ্রোচটার ভিতরে আমি গিয়েছি। এবং প্রথম আমি যখন সারা পৃথিবীতে মানে এপিডেমিক্স বা এখন প্যান্ডেমিক্স বলা হচ্ছে, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছে, এই এটা একটা হিস্ট্রি বোঝার চেষ্টা করি। আর এখন যেহেতু WHO একটা কথা বলছে যে আমাদের মানে আমাদের সম্ভবত এর সাথেই জীবন যাপন করতে হবে করোনার সাথে। গত বুধবার দিন WHO প্রধান এই কথা বলছেন যে এই প্যান্ডেমিক্স আসলে একটা এপিডেমিক্সে পরিণত হবে সারা পৃথিবীতে। যদি তাই হয় তাহলে আমরা কি এর আগেও কখনো এপিডেমিক্স এর ভিতরে ছিলাম না? তাহলে সেটা কি? যেমন নরমালি খুব কমন সেন্সিক্যাল আমরা জানি যে আমরা কলেরা দেখেছি, আমরা আমাদের এখানে দীর্ঘদিন 150 বছর কলেরা ছিল এপিডেমিক্স এর মতো করে। আমাদের এখানে এপিডেমিক্স এর মতো করে 1980 পর্যন্ত, 80-তে ফ্রি ঘোষণা করা হয়েছে। স্মল পক্স ছিল, তারপর এখানে ইনফ্লুয়েঞ্জা ছিল। এগুলো খুব বড় আকারে আমরা শুনতে পাই, আমাদের বয়স্ক মানুষদের কাছে এই গল্পগুলো শুনতে পাই যে না তারা এরকম দেখেছে। তাহলে পৃথিবীতে কবে থেকে এগুলো হলো? তো তার একটা বড় হচ্ছে যে অ্যাথেন্সে 430-এ আমরা প্রথম এরকম একটা ইভেন্টের কথা শুনতে পাই, যেখানে এপিডেমিক্স খুব বড় আকারে ছড়িয়ে পড়ে, এবং যেটা লিবিয়া, ইথিওপিয়া, ইজিপ্ট এই অঞ্চল ছড়িয়ে পড়ে। কিন্তু ভারতে তখন কি ছিল? ভারত আজকে যে বাংলাদেশ সম্ভবত আজকে প্রথম এই এক্সপিরিয়েন্স করছে যে প্যান্ডেমিক্স এর মতো একটা ঘটনা রাষ্ট্র হিসেবে। কিন্তু বাংলাদেশের যে মানুষ, তারা তো প্রথম এক্সপিরিয়েন্স করছে না, কারণ বাংলাদেশের মানুষও তো এই ভূখণ্ডে দীর্ঘদিন ধরে আছে। তাহলে তার যে প্যান্ডেমিক্স এর সাথে দেখা দেখে, এপিডেমিক্স এর সাথে দেখা, এবং পৃথিবীতে এতগুলো বড় বড় এপিডেমিক্স এর ঘটনা ঘটেছে, তা সেখানে ভারতের কি অবস্থান? তো আমরা দেখি যে অ্যাথেন্স থেকে শুরু করে অ্যান্টনিও প্লেগ 165 এডি, জাস্টিয়ান প্লেগ 541 এডি, লেপ্রোসি 11th সেঞ্চুরি, এই পর্যন্ত আসলে ভারতের কোনো এভিডেন্সিয়াল প্রুফ পাওয়া যায়নি, মানে ওই অর্থে। এবং আমরা জানি না আসলে এই সময় প্যান্ডেমিক্স এর 11th সেঞ্চুরি পর্যন্ত ভারতে কেমন ছিল। মানে আমি আর্কাইভ খুঁজে খুঁজে বা বইপত্র খুঁজে খুঁজে আমি এখন পর্যন্ত পাইনি। যদি কেউ জানেন তো সেটা জানতে পারলে খুব ভালো হবে। আমি এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা হচ্ছে মানে যেটা আমি পাওয়ার চেষ্টা করেছি একটা, সেটা হচ্ছে যে এরকম একটা ছবি আমি দেখাতে চাই। এটা ব্যাংকক পোস্টে খুব সাম্প্রতিক সময়ে পোস্ট হয় একটা ছবি ইন্ডিয়ার একটা হসপিটালের, যে হসপিটালে আমরা দেখবো যে একটা প্রেয়ার হল, যে প্রেয়ার হলে সকল ধর্মের মানুষ বসে প্রেয়ার করছে, এবং সেখানে একটা ছবি দেয়া আছে, এখানে দেখা যাচ্ছে এই ছবিটা। এই ছবিতে সকল ধর্মের সাইন গুলো দেয়া আছে, এবং এখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম এরা সবাই এখানে বসে প্রেয়ার করছে। তার মানে একটা কথা হচ্ছে যে একটা হসপিটালেও যখন একটা প্রেয়ার হল থাকতে হয়, তার মানে আমরা যত কথাই বলি যে সায়েন্সে মুক্তি হচ্ছে মানুষের, তারপরেও মানুষের একটি পরমের প্রতি যে তার বিশ্বাস এবং পরমের প্রতি যে তাকে বরাবরই সেই পরমকে আমি বেঙ্গলের খুঁজতে গেলাম, আমি তখন দেখি যে আপনারা সবাই জানেন, মানে আমি যে শহরে বড় হয়েছি ঝালকাঠি ডিস্ট্রিক্ট, সেই শহরেও একটা জায়গা আছে যেটাকে বলে শীতলা খোলা বা শীতলা দেবী। এই শীতলা হচ্ছে লোকাল দেবী বলা হয়, যে শীতলাকে মানে আমাদের এই অঞ্চলে আমরা এটাকে বলি হিন্দুইজম অনেক বেশি
একটা সময় পর্যন্ত মানে ব্রাহ্মণিকল ছিল না। আসলে বলা হয় এই অঞ্চলে অনেক বেশি তান্ত্রিক হিন্দুইজম ছিল। তান্ত্রিক হিন্দুইজমে আমরা সবসময় জানি যে গডেস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন মানে গডেসরা সবসময় খুব গুরুত্বপূর্ণ, এবং দুর্গা সেখানে খুব প্রতাপশালী একজন, এই যে সবসময় আমাদেরকে রক্ষা করার জন্য এই যে ব্লাড থার্স্ট দুর্গা চলে আসে মানে। এবং এই দুর্গারই একটা মানে লোকাল রূপ হচ্ছে শীতলা, এবং শীতলার একটি গল্প আছে, সেই গল্পটা আমরা বড় না করি যে মানে বসে আছেন এখানে, আমরা দেখবো যে শীতলা বসে আছেন কি গাধার উপরে। এই গাধারটা আসলে অসুর, মানে জরাসুরকে সে বধ করে, এবং বধ করে সে ই করে, কারণ বাচ্চাদের ভিতরে জরাসুর একটা অসুখ ছড়ায় দিয়েছিল। এবং আমাদের এই অঞ্চলের মানুষ মনে করে যে শীতলা পূজা করলে, বিশেষ করে জ্যৈষ্ঠ এবং চৈত্র মাসে, তাহলে মানুষ অনেক কিছু থেকে মুক্ত থাকবে। এবং আমাদের এখানে এপিডেমিক যতবার আসছে সবচেয়ে বেশি আঘাত করেছে জ্যৈষ্ঠ মাস এবং চৈত্র মাস, এই সময়টাতে। এবং শীতলার বলা হয় ভাই বোন আছেন, এবং তারা বিভিন্ন রোগের জন্য লোকালি আমাদের এখানে ওরশিপ করা হয়। তার ভিতরে একজনের নাম হচ্ছে ঘেন্টু, যাকে হচ্ছে স্কিন ডিজিজের জন্য ওরশিপ করা হয়। আরেকজনের নাম হচ্ছে রক্তবতী, যা হচ্ছে ব্লাড ইনফেকশন, এবং অন্যান্য আরো 64টা এপিডেমিক্স এর জন্য এখানকার মানুষ স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে এই করছে। কবে থেকে শুরু হয়েছে এটা এখন পর্যন্ত পরিষ্কার না, আমি জানি না তার ইতিহাস, কিন্তু আমরা এখানে ওরশিপ করি। এবং আরেকটা গালাগালি আমরা ছোটবেলা থেকে, আমি যখন বড় হয়েছি শুনেছি যে তোকে ওলায় নিয়ে যাবে, মানে ওলা দেবী বা ওলাই চণ্ডী। ওলা মানে হচ্ছে মানে করলা, মানে কলেরা হলে এই ঘটনাটা হয়। আর শীতলাকে আমরা কোথাও 4 হাতের দেখবো, কোথাও 8 হাতের দেখবো, কিন্তু শীতলার হাতে সবসময় আমরা ঝাড়ুর মতো একটা জিনিস দেখি, আমরা পাতা দেখি যেটাকে নিম পাতা বলে। মানে এগুলো সব হচ্ছে এই জাতীয় রোগ থেকে মানে কি হওয়ারই। আমরা যদি সবচেয়ে বড় মানে পুরনো শীতলার মানে সিগনেচার খুঁজতে যাই, একমাত্র বলা হয় মঙ্গল কাব্যে মানে এই শীতলার কথা বলা আছে, মানে মঙ্গল কাব্যে আমরা শীতলার কথা জানতে পারি। কিন্তু এভিডেন্সিয়ালি বলা হচ্ছে যে ভারতে 1350-এ প্রথম, যে ইউরোপেও 1350-এ ব্ল্যাক ডেথ বলে একটা বড় আকারে একটা এপিডেমিকের ঘটনা ঘটে। এই প্যান্ডেমিকে হচ্ছে যে ইন্ডিয়াতে বলা হয় প্রায় ডিপপুলেটেড হয়ে গেছিল এই সময়টাতে 1350-এ, এবং বিশেষ করে মানে হিমালয় এবং হিমালয়ের কাছাকাছি এবং হিমালয়ের পাদদেশ, এবং যেসব জায়গায় হচ্ছে আপনার মানুষজন অনেক বেশি জড়ো হতো, বিশেষ করে পূজা এবং মানে পিলগ্রিমেজের জন্য। এবং সেটির সাথে আমরা যদি দেখি তাহলে আমরা বিহার হতে শুরু করে নেপাল পর্যন্ত আমরা এর বিস্তৃতি তখন দেখি। এবং ব্ল্যাক ডেতে বলা হয় যে সারা পৃথিবীতে প্রায় 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন আসলে মারা গিয়েছিল এই ব্ল্যাক ডেতে। আর আমরা ওপি জগ্গির নামে একজন ভদ্রলোক হচ্ছে 1979 সনে উনি একটি রিসার্চ করেন, সেটা হচ্ছে এপিডেমিক্স অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেস, এবং সেখানে উনি দেখান যে মুঘল সময় আসলে এপিডেমিক্স এর বড় ঘটনা আমাদের এই অঞ্চলে আমরা জানি না, কিন্তু মানে সুলতানি সময়ে মুহাম্মদ তুগলকের আর্মি মারা গিয়েছিল ব্যাপকভাবে এপিডেমিক্সে, এবং এই ধরনের রোগে, বিশেষ করে কলেরা এবং বসন্তের মতো রোগে মারা গিয়েছিল বলে উনি উল্লেখ করেন। এবং তবে রাষ্ট্রীয়ভাবে তখন সুলতানি এবং মোগল সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা এরকম কোনো তথ্যসূত্র এখনো আমার জানা নেই। আর শুধুমাত্র আমরা দেখতে পাই যে যদি পাবলিক হেলথের হিস্ট্রিও দেখি তাহলে একমাত্র আমরা ওই সময় বৌদ্ধ হাকিম এদেরকে দেখতে পাই যারা আসলে সময় কাজ করেছে। এটা হচ্ছে, আমি এই জন্য এদের বলছি প্রি কলোনিয়াল পিরিয়ডের একটা সিচুয়েশন। আর কলোনিয়াল পিরিয়ডে এসে আমরা আসলে দেখতে পাই যে 1767 এই সময়ে প্রথম ভারতে আসলে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস স্থাপন করে, মানে যেটা মডার্ন মেডিসিনের কথা বলা হয়। মডার্ন মেডিসিন প্রথম ব্রিটিশরা নিয়ে আসে 1764-তে, এবং এই 1764 এই মেডিকেল বসানো হয় শুধুমাত্র ব্রিটিশাররা যারা এই দেশে ছিল এবং এমপ্লয় ছিল তাদের জন্য, কোনোভাবেই লোকাল পিপলের জন্য না। এবং 1835 এবং 1845 এই সময় আমরা দেখি যে একটা মেডিকেল কলেজ স্থাপন করা হয় কলকাতা, মানে 3টা যে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, মাদ্রাজ এবং
বোম্বে। তো কলকাতাতে প্রথম এই কলেজ স্থাপন করা হয়, কিন্তু এই কলেজে আসলে কোনো ডাক্তার বানানোর তাদের প্রচেষ্টা ছিল না। প্রথম ছিল তারা হচ্ছে কিছু সাবঅর্ডিনেট মেডিকেল স্টাফ বানাচ্ছিলেন, কারণ এই লোয়ার ক্লাস জবগুলো আসলে হোয়াইট ব্রিটিশরা করতে আগ্রহী ছিল না, যেই কারণে ওই একই রকম ভাবে যেভাবে কিরানি তৈরি করা হয়েছে ঠিক সেইভাবে সাবঅর্ডিনেট মেডিকেল স্টাফ তৈরি করা হয় এখানে। আর 1860-এর দিকে গিয়ে, মানে আমরা দেখবো 1860 যখন আসলে পেনাল কোড প্রথম মানে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়, ঠিক একই সময় এই ঘটনাটা ঘটে। কিন্তু 1860-এর আগে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়, সেটা আমি একটু পরে বলছি। আর 1830-এ একটা ঘটনা আমরা দেখি, সেটা হচ্ছে চ্যারিটেবল ডিসপেন্সারি বসানো হয় বড় প্রেসিডেন্সি গুলোতে, বড় শহরগুলোতে 1830-এ। কিন্তু এটার প্রচুর ডিমান্ড হওয়ার কারণে একটা পর্যায়ে ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে চালাতে রাজি হয়নি। তখন এরা আসলে এটাকে কবিরাজদের হাতে দিয়ে দেয়। লোকাল কবিরাজরা তখন তাদের অ্যাপয়েন্ট করে যে তোমরা তোমাদের কবিরাজির পাশাপাশি এই আধুনিক মেডিসিন গুলো বেচা শুরু করো। আর 1830-এর দিকে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে টিকাদার। এখানে অনেকগুলো টিকাদার দেখা যায় যারা টিকা দিতেন, কারণ অলরেডি তখন ব্রিটেন 1656-তে মানে প্লেগের সম্মুখীন হয়েছে এবং তারা প্লেগের এক্সপিরিয়েন্স করেছে। আর ব্রিটিশ ওই সময় যারা বড় বড় ডাক্তার ছিলেন তাদের ভিতরে একজন হচ্ছে রোনাল্ড রোজ। রোনাল্ড রোজ মনে করতেন যে, রোনাল্ডের একটা বক্তব্য ছিল এরকম, এখানে হচ্ছে কলকাতায় ওনার ছবি, ওনার মানে যে ক্যালকাটায় ওনার যে ল্যাব ছিল, ল্যাবের সামনে ওনার এই ছবিটা। তো ওনার একটা বক্তব্য ছিল যে এরকম, যে হাউ সায়েন্স ওয়াজ ইউজ to argue imperialism was morally justified because it related British goodwill towards colonial period. So মানে সেই কারণে উনি আসলে এই যে গুডউইল তৈরি করা এবং সেই ইম্পেরিয়াল গভর্নমেন্ট জাস্টিফাই হবে, সেই কারণে উনি আসলে এখানে অনেক বেশি সায়েন্সের ইউজের কথা বলেছেন, এবং উনি দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া নিয়ে কাজ করেছেন। আর কলোনিয়াল পিরিয়ডে আমরা দেখবো যে 1817-তে খুব ব্যাপকভাবে মানে কলেরা ছড়িয়ে পড়ে, এবং পিন্ডারি যে ওয়ার হয় 1822 এবং 1823-এর দিকে, এই সময় এই ওয়ারের ভিতর থেকে এটা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং 1826 পর্যন্ত এই কলেরা হচ্ছে মানে সাধারণ মানুষ এবং আর্মি দুই পক্ষকেই ব্যাপকভাবে মানে রোগাক্রান্ত করে ফেলে। আর বিশেষ করে পিলগ্রিমেজ গুলো, যেগুলো মানে হিমালয়ান ফুটিলের কথা বলা হয়, সেখানে ছিল, সেই পিলগ্রিমেজ গুলোতেও 1827 এই সময় আমরা এই কলেরার প্রাদুর্ভাব গুলো দেখি। এখানে আমরা কিছু ম্যাপ দেখানোর চেষ্টা করেছি, আমরা এখানে না যাই। আমরা দেখবো যে ওই সময় 1892-এর দিকে এরকম বটতলার কবিরা কবিতাও লেখেন ওলা ওঠা নিয়ে। আর ভারতে আমরা ব্রিটিশদের সময় 1817, 1855, 1875, 1889 এবং 1895 থেকে 96 বোম্বে প্লেগ, এই কয়টা মানে বড় বড় ইভেন্ট দেখি। এবং সেই সময় আমরা মানে কলোনিয়াল সময় আমার একটা জিনিস মাথায় আসলো, যখন লিবারালিজমের অলরেডি বিরাট পেট্রন হিসেবে ব্রিটিশরা বেরোয় আসছেন এবং লিবারালিজম ব্যবহার হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে তখন জন লক, যিনি অন্যতম একজন প্রবক্তা লিবারালিজমের, উনি ওনার একটা মত হচ্ছে এরকম যে চাইল্ড ওয়ার নট ইয়েট পলিটিক্যাল সাবজেক্ট, so too in 19th century's liberalism, the non-white colonial had not yet reached their maturity and so required paternal rather than consensual governance. So আর রোনাল্ড রোজ ওই সময় বলছেন যে একই সময় তার পরপরই সে বলছেন যে না, সায়েন্সের আসলে শিক্ষা দিলে কি হবে, এরা হেলথ, হাইজিন, স্যানিটেশন জানতে পারবে। কিন্তু আবার একই সময় আমরা তার খুব রোজের ক্লোজ ফ্রেন্ড কিপলিং রে বলতে দেখি যে সে বলছেন যে আসলে হোয়াইট ম্যানদের জন্য এরকম কলোনি হচ্ছে একটা বার্ডেন, অর্থাৎ তাদেরকে এগুলো আমাদের শেখানো আসলে আমাদের কাজ কিনা। কিন্তু কলোনিয়াল গভর্নেন্সের আর গভর্নেন্সকে আসলে টিবি ম্যাকাউলে, যে আসলে 1833 সনে প্রথম ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা করে বলে যে যে ভারতকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র দিতে পারছি না ভারতীয়দের, কিন্তু এটা গুড গভর্নেন্স দিতে পারি। এবং সেটা নিয়ে 1835-এ প্রথম হচ্ছে ল কমিশন গঠন হয়। সে ল কমিশনের টিবি ম্যাকাউলে অন্যতম প্রধান ছিলেন, এবং 1860-এর যে পেনাল কোডটা যে মানে পাবলিশ হয়, এটা ড্রাফটও করেছেন টিবি ম্যাকাউলে, এবং উনি মনে করেন যে এখানে একটি লিবারেল ইম্পেরিয়াল গভর্নমেন্ট তৈরি হতে হবে, এবং লিবারেল ইম্পেরিয়াল গভর্নমেন্টের আদলেই 1860-টাকে তৈরি করা হয়, যে 1860 আমরা
এখনো ব্যবহার করি। এবং ব্রিটিশরা এই 1860 পর্যন্ত আমরা দেখবো যে কোনো ধরনের আইন করছেন না কন্টাজিয়াস মানে হেলথ ডিজিজ থেকে বাঁচার জন্য। কিন্তু ব্রিটিশরা কখন এসে কনসিয়াস হচ্ছে, আমরা দেখবো যে 1857তে সবচেয়ে বেশি পরিমাণ ব্রিটিশ ট্রুপ ভারতে আসে, এবং এই ব্রিটিশ ট্রুপের ভিতরে মানে 1/3 ব্রিটিশ ট্রুপ ছিল ভারতে তখন, এবং এখানে বিরাট রকমের তারা মারা যায়, এবং তার অন্তত 6% মারা যায় মিলিটারি কনফ্লিক্টে, বাট বাদ বাকি লার্জার অংশ মারা যায় আসলে মানে নানা ধরনের এপিডেমিক্যাল ডিজিজে। এবং এই ডিজিজে মারা যাওয়ার কারণ কি, তারা কারণ খুঁজতে বসে, এবং সেই জন্য একটি কমিশন তৈরি করা হয়। সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী বলা হয় যে মানে রেগুলার ভিজিটিং লোকাল ব্রোথেলস, মানে ব্রোথেলে তারা আসলে রেগুলারলি যেত, এবং লোকাল ব্রোথেলস আর্মিরা ব্যাপকভাবে ব্যবহার করতেন। সেই কারণ থেকে আর্মিদের ভিতরে এটা ছড়িয়ে পড়েছে বলা হয়। এবং আরেকটা হচ্ছে যে স্যানিটেশনের ধারণা, সোলজারদেরও স্যানিটেশনের ধারণা নেই, এবং ব্রোথেলগুলোতেও স্যানিটেশনের ধারণা নেই। এবং স্যানিটেশনের 19th সেঞ্চুরিতে স্যানিটেশন নিয়ে ব্রিটেনে কথাবার্তা শুরু হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলস আমরা দেখি বিরাট রকমের ক্যাম্পেইন তৈরি করছে, এবং 1859 মানে রয়্যাল কমিশন তৈরি করা হয় এই স্যানিটেশন নিয়ে 1859 দিকে, এবং আমরা ইন্ডিয়াতে সেই একই কমিশন কাজ করতে দেখবো পরবর্তীতে। আর স্যানিটেশন নিয়ে প্রথম হচ্ছে 1835-এর দিকে কলকাতায় একজন ব্রিটিশ ডাক্তার জেমস ডোনাল্ড মার্টিন, উনি প্রথম ভোকাল হন যে না, আমাদের যদি আমরা স্যানিটেশন ব্যাপারটা খুব পরিষ্কার হই, তাহলে হয়তো আমরা এই এপিডেমিকের এই রোগগুলো থেকে বাঁচতে পারবো। এবং আমরা তারপরে এই ধরনের ক্যাম্পেইন দেখি, এটা বেশি পুরনো না, 1947 এটি ক্যাম্পেইন, তার আগেরও ক্যাম্পেইন আছে, আর এখনকার আমি কোভিড-19 এটি ক্যাম্পেইন এখানে দিয়েছি। সো মানে এর ফলে আমরা যেটা দেখি যে মিলিটারি ক্যান্টনমেন্ট অ্যাক্ট তৈরি করা হয়, স্যানিটেশন কমিশন তৈরি করা হয়, এবং কোয়ারেন্টাইনের ধারণা নিয়ে আসা হয় এখানে প্রথমবারের মতো। মানে এই কোয়ারেন্টাইনের ধারণা অলরেডি অধ্যাপক জহির একটি বাংলা লেখা লিখেছেন, একটা বিখ্যাত অ্যানথ্রোপোলজিক্যাল কাজের উপরে ইংল্যান্ডের ইম ভিলেজের, যেখান থেকে কোয়ারেন্টাইনের ধারণা আসলে পাওয়া যায় বলা হয়। এবং এই কোয়ারেন্টাইনের ধারণা মানে ভারতে নিয়ে আসা হয় এই 1864 এই সময়টাতে, 1864 থেকে 1890 এর মধ্যে এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং মিলিটারি অ্যাক্ট রিভিজিট করানো হয় ভারতের জন্য, এবং ভারতে স্যানিটারি পলিসিং তৈরি করা হয় সেই মিলিটারি অ্যাক্টের ভিতর থেকে, এবং ভেন্টিলেশন এর ব্যবস্থা করা, এবং মেডিকেল ইন্সপেকশন, রেগুলারলি মেডিকেল ইন্সপেকশনের ব্যবস্থা করা হয় ব্রোথেলগুলোতে এবং ক্যান্টনমেন্টগুলোতে। আর স্যানিটারি কমিশন আমরা দেখবো 1866 1867, যেটা 1859 ইসে তৈরি হয়, ইংল্যান্ডে তৈরি হয়, সেটাই 1866 থেকে 1868 ভিতরে আমরা ভারতেও সেই স্যানিটারি কমিশন কাজ করতে দেখি। এবং 1868 এসে ভারতে প্রথমবারের মতো তারা কন্টাজিয়াস ডিজিজ অ্যাক্ট তৈরি করে। কিন্তু এই ডিজিজ অ্যাক্টটা আসলে ইংল্যান্ড তার আগেই তৈরি করেছিল, সেইটাই তারা এখানে সরাসরি নিয়ে আসে এই কন্টাজিয়াস। এবং এখানে প্রথমবারের মতো কোয়ারেন্টাইনের একটি ধারণা নিয়ে আসা হয়, যে আইসোলেট করা হবে, একটি হাসপাতালের ভিতরে আইসোলেট করা হবে, শুধু সোলজারদের না, প্রস্টিটিউটদেরও আইসোলেট করতে হবে। কিন্তু ক্যান্টনমেন্ট অ্যাক্ট দিয়ে প্রস্টিটিউটদের আইসোলেট করা যাচ্ছিল না, বা নারী শরীরের উপরে যে মানে মানে রাষ্ট্র যে মানে তার নারী শরীর পরীক্ষা নিরীক্ষা করবে, তার যে রাইট, সেই রাইট নিয়ে ইংল্যান্ডে বিরাট রকমের তর্ক বিতর্ক হয়। এবং লিবারালিজমের সেই তর্ক বিতর্কের ভিতর থেকে আসলে বলে যে ক্যান্টনমেন্ট অ্যাক্ট দিয়ে আসলে হবে না, ভারতে আলাদা আইন করতে হবে এই ব্রোথেলগুলো নারী শরীরকে আনতে হলে। তখন আসলে তারা কন্টাজিয়াস অ্যাক্টের একটা তৈরি করে। এবং এটা যে তখনও প্রথম ছিল, আমাদের এখানে যেমন প্রথম আছে, তখন এরকম প্রথম ছিল, সেটা আমরা শ্রীকান্তের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা থেকে বুঝতে পারি। যেমন এই লেখাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। পরদিন বেলা 11টা-12টার মধ্যে জাহাজ রেঙ্গুন পৌঁছবে, কিন্তু ভোরনা হইতেই সমস্ত লোকের মুখে চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা দিল। চারদিক হইতে একটা অস্ফুট শব্দ কানে আসিতে লাগিল, কেরিনটেন। খবর লইয়া জানিলাম কথাটা কোয়ারেন্টাইন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান। শহর হইতে 8-10 মাইল দূরে একটা চড়ায় কাঁটাতারে বেড়া দিয়ে খানিকটা স্থান ঘিরিয়া লইয়া অনেকগুলি কুড়ে ঘর তৈয়ার করা হইয়াছে। ইহার মধ্যে সমস্ত ডেকের যাত্রী নির্বিচারে নামাইয়া দেওয়া হয়। 10 দিন বাস করার পর তবে ইহারা
শহরে প্রবেশ করিতে পারে। শ্রীকান্তে শরৎচন্দ্র এইভাবে কোয়ারেন্টাইনকে আমরা তার ইসে দেখতে পাই। এরপরে হচ্ছে আমরা কম্পালসারি ভ্যাকসিনেশন অ্যাক্ট দেখি 1880-তে। এটা করতে হয় এই কারণে যে মানুষের ভিতরে আসলে ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের মতবাদ ছিল এবং সেটা দরকার ছিল তৈরি করার। এবং তখনই আমরা দেখি মিউনিসিপ্যালিটি এবং ডিস্ট্রিক্ট বোর্ড তৈরি করা হয়। কারণ হচ্ছে যে প্রশাসন বিকেন্দ্রীকরণ করা খুব জরুরি হয়। প্রথম দিকে আমরা প্রথম 100 বছর এবং তারপরে একটা বড় সময় ধরে আমরা দেখবো যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছিল না ইসেদের ভিতরে, কিন্তু মিউনিসিপ্যালিটি এবং ডিস্ট্রিক্ট বোর্ড এগুলো বানানো জরুরি হয়ে পড়ে। কারণ হচ্ছে আনট্রেন্ড স্যানিটারি ইন্সপেক্টর দিতে হবে এবং আনট্রেন্ড মানে তারা যে স্যানিটারি ইন্সপেক্টর দিবে, এই স্যানিটারি ইন্সপেক্টররা আসলে মানে কোত্থেকে স্যালারি পাবে, সেই জন্য লোকাল গভর্নমেন্টের আইডিয়াটা তাদের তৈরি করা হয় এবং লোকাল গভর্নমেন্ট তারা কিভাবে মানে সেই ট্যাক্স নিয়ে সেইখানে ব্যবহার করবে সেইটার একটি কাঠামো একই সময় তারা ডেভেলপ করা শুরু করে। কারণ এই স্যানিটারি ইন্সপেক্টর পরবর্তীতে আমরা দেখবো যে মানে এখানে চৌকিদারদেরকে নেওয়া হয়, কারণ হচ্ছে কি পরিমাণ মানুষ আক্রান্ত হলো কি পরিমাণ হলো না তার একটি টোটাল হিসাব নিকাশ তৈরি করা দরকার হয়। এবং 1881-তে আমরা দেখবো ডেপুটি স্যানিটারি কমিশনার নিয়োগ দেওয়া হয়। এবং এই যে এবং 1897-তে এসে আসলে গভর্নমেন্ট প্রথমবারের মতো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট তৈরি করে এবং এই অ্যাক্টের অধীনে আসলে মিউনিসিপ্যালিটি হেলথ অফিসারের একটি মানে মানে কাঠামোগত নিয়োগ শুরু হয় এবং মিউনিসিপ্যাল হেলথ অফিসাররা কিভাবে কাজ করবে সেই কাঠামো নির্মাণ করা হয়। এবং এরপরে আমরা 1907-এ এসে আমরা দেখি যে এই ইসের পাশাপাশি বৌদ্ধ এবং হাকিম এদেরকেও সরকারিভাবে মিউনিসিপ্যালিটির সাথে যুক্ত করা হয় যে একজন করে বৌদ্ধ বা হাকিম থাকতে হবে এবং যারা হচ্ছে এই স্যানিটারি এবং হেলথ নিয়ে কথা বলবে এবং যারা আসলে একই সাথে যাদেরকে লোকাল যে হেলথ ডাক্তার থাকবে সে আসলে ট্রেন করবে। এবং এর অধীনেই আমরা দেখবো যে বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট 1919 এইটা তৈরি হয় এবং এর পেছনে আরো অনেকগুলো কমিশন তৈরি করা হয় স্যানিটেশন এবং ইসের ক্ষেত্রে। এবং ব্রিটিশ গভর্নমেন্ট একটা বড় রকমের স্যানিটেশন এবং হাইজিনের উপরে গুরুত্ব দেয়। আমরা যেমন এখন দেখি, আমি এবার ঢাকায় এসে দেখলাম যে ডেঙ্গুর সময় ডেঙ্গুর পরবর্তীতে যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মশার যে দিচ্ছে, তখন দেখলাম যে একটা লোক খাতা নিয়ে কি জানি লিখছে এবং বিভিন্ন বাড়ি ইন্সপেক্ট করছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, উনি বললেন যে আমরা হচ্ছে এখানকার সরকারি স্কুলের টিচার এবং আমাদেরকে এটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়। তো আমাদের সরকার আসলে এখন বাড়তি দায়িত্ব হিসেবে এই কাজগুলো করে, কিন্তু স্যানিটারি অফিসার বা স্যানিটেশনের জন্য বা আমাদের আরেকটা যে আরেকটা ব্যাপার হচ্ছে পাবলিক হেলথের ক্ষেত্রে, যেমন এটা সিভিল ওয়ার্ক হিসেবে দেখা হচ্ছে আমাদের দেশে, যেটা ব্রিটিশ এই যদি আমি রিপোর্ট করি তাহলে আমি দেখবো যে সিভিল ওয়ার্ক এবং পাবলিক হেলথ দুটো আসলে আরো ভিন্ন রকম জায়গায় থাকে এবং সেফটি ট্যাঙ্ক শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারই তৈরি করবে না, তার সাথে হেলথ ইন্সপেক্টরেরও সমন্বয় থাকতে হবে। এবং 1943 পর্যন্ত ব্রিটিশ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। 43-এ পরে এই সিস্টেমটা পুরোটা ভেঙে পড়ে এবং তার পরবর্তীতে এইগুলোকে আর রিইনস্টল করা হয় না। আমরা যদি বাংলাদেশ পর্যন্ত যদি লোকাল গভর্নমেন্টের স্যানিটেশন এবং হাইজিনের যে এটা দেখে, এটা তখন আরো চেঞ্জ হয়ে অন্য জায়গায় যায়। সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা হয়তো বা এখন আলোচনার প্রেক্ষাপট নেই, বা আমি শুধুমাত্র মানে বেশ পর্যন্তই থাকতে চাচ্ছি আজকের আলোচনায়। বাকি আলোচনাগুলো হয়তো অন্য কোনো সময় সুযোগ পেলে আমরা করতে পারবো। তো এতটুকু ছিল আমার বলার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মাসুদ ইমরান। এই পর্যায়ে আমাদের ডিসকাশন হিসেবে আজকে উপস্থিত আছেন ডক্টর জহির আহমেদ। আমি সরাসরি ডক্টর জহির আহমেদকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি 10 মিনিট সময় নিতে পারেন সর্বোচ্চ। স্যার আনমিউট করতে হবে, আনমিউট। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা যাচ্ছে। আসলে আমি কোনো নির্ধারক আলোচক নয়, আমি একেবারেই সবারই মন খারাপের সময় আমার নিজেরও আত্মীয় স্বজন সব মিলে একটা সাংঘাতিক অবস্থা সবার মতোই আমরা অতিবাহিত করছি। তবুও ডক্টর মাসুদ ইমরান মামুনুর এই কাজটার সাথে আমি ওইভাবে যুক্ত না হলেও একেবারে এমব্রায়োনিক স্টেজে
একদিন একটা স্ট্যাটাস দেখে সেখানে আমি একটা মন্তব্য করি, এরকম হতে পারে বা এরকম কিছু একটা দেখা যেতে পারে। বাট তার এই আলোচনা চিন্তাটা আমার নিজেরও একটা আগ্রহের জায়গা, সেই হিসাবে আমার সেই শুরু থেকে বোধহয় মাসখানেক হবে একটা স্ট্যাটাসের সাথে আমার একটা ছোট্ট মন্তব্য, এবং সেটাতে আছে একটা চমৎকার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এটা এসেছে। সেজন্য আমি থেকে এই আলোচনা শুনে আমার খুব ভালো লাগলো। এটা সত্যি খুব শ্রমসাধ্য, এবং এই সময়ে এই বিষয়গুলি এত হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল বিষয়গুলোকে সামনে উপস্থাপন করার জন্য আমার জন্য খুবই শোনার জন্য খুব আমি আগ্রহী ছিলাম। ভারতের আমি খুব কতগুলো অবজারভেশন, কমেন্ট না ঠিক, বাট এটা সেলিটারি দ্যাট মান্নু হ্যাজ স্টার্টেড দিস জার্নি, এবং সেটা ভবিষ্যতে হয়তো আরো কাজ করার জন্য আমাদের জন্য সৌভাগ্য হবে, আরো বেশ কিছু ভালো কাজ আমরা আর্কিওলজিক্যাল দিক থেকে, কারণ আর্কিওলজি যেভাবে কাজগুলো আমরা দেখছি সেটার সাথে এই বিষয়টা বর্তমানের মহামারীকে বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। ভারতে অনেক কাজ আছে, দিবেশ চক্রবর্তীর মহামারী নিয়ে কাজ সবাই জানে, অনেকে শিবে রামকৃষ্ণ যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজিস্ট, সে বেঙ্গলের ফরেস্ট নিয়ে সেখানে কিছু এই প্লেগ নিয়েও কাজ করেছে, অনেক কাজ আছে। তবে আমাদের বাংলাদেশে খুব কম কাজ হচ্ছে, সেই দিক থেকে মান্নুর এই কাজটা সেলিটারি, আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ। কয়েকটা জাস্ট অবজারভেশন, সেটা হচ্ছে খুব খুব সংক্ষেপে ডক্টর মান্নু হিস্টোরিসাইজ করেছে যে বিভিন্ন অ্যাক্ট গুলোর মধ্য দিয়ে কিভাবে প্রি কলোনিয়াল ব্রিটিশ পিরিয়ড এবং পোস্ট কলোনিয়াল ব্রিটিশ পিরিয়ড এবং ডিউরিং কলোনিয়াল টাইমে যে অ্যাক্ট গুলো আছে, চমৎকার কিছু অ্যাক্ট গুলোর উদ্দেশ্য এবং এর সাথে যেটা যুক্ত করেছে যে কিভাবে কারা জড়িত, এই একটা গবেষকদের জন্য একটা বিরাট কাজ। তবে আমি শুধু দুটো কথা বলবো, একটা হচ্ছে এটা একটা একদম ইনস্টিটিউশনালাইজেশনের বিষয়টা আমরা পেলাম, কিন্তু আমাদের জন্য আরো কিছু হয়তো ভবিষ্যতে করবে, প্রফেশনালাইজেশনের গুরুত্বপূর্ণ বিষয়। হেকিম শুধু সরকারি, বৈদ্য শুধু সরকারি ছিল না ব্রিটিশ গভর্নমেন্টের স্বার্থে, বরং লোকাল লেভেলে সেই যে আমরা যাদেরকে বলি যে সেমনরা আছে, যে কবিরাজ, যে বৈদ্য, হেকিম, তারাও একটা বড় প্রফেশন এখনো আছে। আমার ছোটবেলায় আমি ফেসবুকে একটা নোটও লিখেছিলাম যে কলেরা ব্রেকআউটের সময়, সে সময় আমার গ্রাম এলাকায় কিভাবে সেটাকে দেখতো, কিভাবে আমরা মশারির মধ্যে সারাদিন থাকতাম কোয়ারেন্টাইন, সেটাকেও আমরা যদি বলি যে তার মধ্যে রেখে দেওয়া হতো, ঘরের বাইরে বড়ই গাছের পাতা কেটে ঝুলানো রাখতো, নিম পাতা দিয়ে ঝুলানো রাখতো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখি। আমাদেরও এখন সময় এসেছে বাংলাদেশের এই এই এভিডেন্স গুলোকে সামনে রেখে আছে কোভিড-19 যুগে সেটাকে দেখা। আমি দুটো বিষয়, একটা বিষয় বলতে যাচ্ছি, কলোনিয়াল পিরিয়ডে আমার একটা লেখাও আছে যে ক্লাইমেটিক ডিসকোর্স ডিউরিং কলোনিয়াল পিরিয়ড। আমি ওটা করতে গিয়ে কিছু রেকর্ড আমি দেখেছি, আমি কিছু পার্সোনাল ডায়েরিজ দেখেছি জেলা ম্যাজিস্ট্রেটদের, বিশেষ করে বেঙ্গল এবং নোয়াখালী আমি কেস স্টাডি হিসেবে নিয়েছিলাম, কিভাবে তাদের পার্সোনাল ডায়েরির মধ্য দিয়ে তারা সেটা প্রকাশ করেছে, এবং কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটররা রেগুলারলি তাদের রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট, সেটা ক্লাইমেট, ওয়েদার, পাবলিক হেলথ, ডিজিজ, মর্টালিটি রেট বা এই সমস্ত তথ্যগুলো মিলিয়ে তারা লন্ডনে তাদেরকে পাঠানো হতো মান্থলি রিপোর্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আবার সেই বিউরোক্রেটিক হায়ারার্কির কারণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যে কিভাবে গ্রাম পর্যায়ে এই বেঙ্গলেও একেবারে দুর্গম এলাকায় কিভাবে একটা বিউরোক্রেসি ইন্টারমিডিয়ারিজ তৈরি করেছে তথ্যগুলো নিয়ে আসার জন্য। এবং আমি কতগুলো বিষয় দেখেছি যে কিছু জেলা ম্যাজিস্ট্রেট এবং তাদের সাবসার্ভিয়েন্ট সাদা চামড়ার মানুষগুলো নিজেরাই সন্দ্বীপ, মনপুরা এবং আইল্যান্ড গুলোতে, হাতিয়া, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলগুলোতে অথবা বরগুনা, বরিশাল, এই সমস্ত দুর্গম এলাকাতে নৌকায় করেও গিয়েছে, কাছারি ঘরে থেকে সরাসরি তারা তথ্য সংগ্রহ করেছে, যেরকম ক্লাইমেটের সাথে হেলথ কিভাবে যুক্ত, ক্লাইমেট ভেরিয়েশনের সাথে কিভাবে ঝড় ঝাপটা, এগুলোর সাথে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, সেগুলো তথ্যগুলো আছে। আমরা আমাদের ভবিষ্যতে কলোনিয়াল এই রেকর্ড গুলো ঘেটে আমাদের বের করতে হবে, কারণ তারা বলেছে যে কিভাবে প্লেস, পিপল, ওয়েদার এবং এই ডিজিজ গুলো যুক্ত। মানুষ সঠিকভাবে বলেছে কিভাবে মেডিকেল প্রফেশনালাইজেশন শুরু হয়েছে 80s এর দিকে, 1816 বা এরকম কিছু একটা এই সময়ে, এবং সেরকম ঢাকাতে ফার্ম গেটে কৃষি ইনস্টিটিউটও তৈরি করা হয়েছে। এগুলোর উদ্দেশ্যগুলো একটাই ছিল, কিভাবে গভর্ন করা যায়, যেটা চমৎকার একটা ফুকলডিয়ান অ্যাপ্রোচে গভর্নমেন্টাল একটি ধারণাটা ডক্টর মান্নু এখানে ইউজ করেছে,
কিন্তু সেই গভর্নমেন্টালিটির ধারণার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ান্টিফিকেশন, রেকর্ড, স্ট্যাটিস্টিক্স। সেই স্ট্যাটিস্টিক্স রিজনিং করতে চায়, তারা রিসার্চ করতে চায়। উদ্দেশ্য মানবতা যতটুকু না, তার চেয়ে বেশি কিভাবে ওই রায়ত থেকে, ওই কৃষক থেকে তার উৎপাদিত দ্রব্য বা ট্যাক্সটা, ট্রিবিউটটা তারা নিতে পারে, সেটার জন্য তারা অরিট ছিল। তারা আমাদের শরীর, ঔপনিবেশিক শরীর, মানুষের শরীরের জন্য যতটুকু না আগ্রহী ছিল, তার চেয়ে আগ্রহী ছিল আমাদেরকে বাঁচিয়ে রাখা। কারণ এটা তাদের জন্য কাজ করতো। সে কলোনিয়াল ডিসকোর্স, যেটাকে এনলাইটেনমেন্ট বলা হচ্ছে, সে এনলাইটেনমেন্টের ফিলোসফি দ্বারা কিভাবে মেডিকেল সায়েন্সটাকে এখানে ব্যবহার করেছে, এবং তখনকার সময় কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1765 সনে ক্ষমতা নেবার পরপরই কিভাবে পাবলিক হেলথ ঠিক এই কনসেপ্টটাকে ইউজ করেছে, কিভাবে মানুষের শরীরের জন্য তারা চিন্তিত ছিল খুব বেশি, যেটা বললাম, তাদের ট্যাক্স ইয়ে করা। এবং আমি আরেকটা এখানে একটা যোগ করতে চাচ্ছি যে এই ঔপনিবেশিক সময়ে পাবলিক হেলথের যে আমরা দিকটা দিই, সেটা কিন্তু ভেরি মাচ রেশিয়াল, অ্যাট দ্য সেম টাইম জেন্ডার, অ্যাট দ্য সেম টাইম ভেরি মাচ কলোনিয়াল একটা উদ্দেশ্য ছিল। জেন্ডারে আমার এক ছাত্রী আমার সাথে মাস্টার্স থিসিস করেছে গত বছর জাহাঙ্গীরনগর অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে, ম্যাম সাহেবরা কিভাবে কলোনিয়াল সময় ক্লাইমেটের সাথে যুক্ত হয়ে নিজেদের স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে এদেশে সার্ভাইভ করেছে। কারণ তাদের কাছে রেপ্রেজেন্টেশনটা ছিল এখানকার আবহাওয়া ভালো না, ফিল্ডি, এখানে গিঞ্জি এলাকা, বুশ এলাকা। তা আপনারা খেয়াল করবেন যে ম্যাম সাহেবরা সবসময় হাতে গ্লাভস পরতেন। খেয়াল করবেন পুরো শরীর পর্দায় ঢাকায় ছিল ম্যাম সাহেবের শরীরটা। আপনার যদি দেখেন লগন ছবি, তো আমরা দেখি যে কিভাবে ম্যাম সাহেব কিভাবে বসে আছে, খেলা দেখছে, তার পুরো শরীরটা বাচ্চাকে নিচ্ছে ঝুড়িতে করে, সারা ঢেকে, যেন সানলাইট না পড়ে, যেন কন্টাজিয়াস ডিজিজ তাকে এফেক্ট না করতে পারে, সেজন্য আঘাত করা সেরেছে। আর ওই সময় একটা কোয়ারেন্টাইন ছিল সিংহলে, স্বাস্থ্যপ্রদ স্থান, সব ম্যাম সাহেবরা সহ ওই 1 মাসের জন্য কোয়ারেন্টাইনে ছিল, ওই অর্থে যে একটা হেলদি পরিবেশে অন্য জায়গা থেকে। আমার মনে হয়, আমি কথাগুলো এই জন্য বলছি, মানুষের কাছে ফ্যাসিনেটিং এই কারণে যে এই যেগুলো যদি আমরা ভবিষ্যতে নিয়ে আসতে পারি, সেটা হবে গুরুত্বপূর্ণ। ফ্যাসিনেটিং এই কারণে, এই সংখ্যার behind the number, how life experiences took place, people continued their lives behind numbers, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় কাজে আমি দেখতে পাচ্ছি, যদি ভবিষ্যতে সেটা নিয়ে আসা যায়। আমি জাস্ট একটা কথা বলে বলতে 10 মিনিট হয়ে যাচ্ছে, বেশি লাইভ আমি পরে বলবো। আমি শেষের দিকে শুধু একটু বলবো যে শীতলা পূজা, ওলা উঠা, এই ধরনের রিচুয়াল গুলো, প্র্যাকটিস গুলো আজও গুরুত্বপূর্ণ। আমাদের আর্কিওলজিস্টদের কাছে একটা আমাদের খুব ইয়ে থাকবে, যেটা মানুষ করছে, সেটা হচ্ছে কিভাবে ঐতিহাসিক ভাবে কালচারাল প্র্যাকটিসের মধ্য দিয়ে সেটা এসেছে। মানে আমার একটা কাজের কথা আমি লিখেছি যে ইংল্যান্ডের প্লেগ মহামারীতে 1505 এবং 1605 সালে কিভাবে তখনকার মানুষ, আর্কিওলজিস্টরা এটা উদ্ঘাটন করেছে, যে কিভাবে পাথরের মধ্যে স্টোন দিয়ে চারিদিক ঘেরাও করেছে ওই গ্রামকে আইসোলেট করার জন্য, এবং তার মধ্যে খোদাই করা ছোট ছোট গর্ত করেছে, যে গর্তের মধ্যে কয়েন রাখতো, তার মধ্যে ভিনেগার রাখতো, যাতে করে পাশের গ্রামের লোকজন খাবার দিয়ে যেত এবং ওই কয়েনটা ওখান থেকে নিয়ে যেত, যাতে কন্টামিনেশনটা না ঘটে। সেরকম আর্কিওলজিতে সেই কয়েনগুলো পাওয়া গেছে, ধাতব মুদ্রাগুলো, সেই পাথরগুলো পাওয়া গেছে। কাজে এগুলা স্পিক্স অ্যাবাউট আওয়ার কালচার, অ্যাবাউট প্লেস, অ্যাবাউট পিপল, অ্যাবাউট পাবলিক হেলথ কন্ডিশন। সেটা ভবিষ্যতে আর্কিওলজিস্টের কাছ থেকে আমরা আশা করতেই পারি, এবং এর সাথে হিস্ট্রিতে আছে, অ্যানথ্রোপোলজি আছে। অনেক ধন্যবাদ মান্যকে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে কাজটা আরো শুনবো। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ স্যারকে খুবই মূল্যবান কিছু মন্তব্য করার জন্য। এবং এক্ষেত্রে আমাদের কিছু পার্টিসিপেন্ট তারা হাত তুলেছেন এবং তারা প্রশ্ন এবং তাদের কিছু অবজারভেশন রাখতে চাচ্ছেন। তার আগে আমি একটু বলে নিই আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে। আমরা আসলে এই প্ল্যাটফর্মটা স্থাপন করেছি আমি অস্ট্রেলিয়া থেকে আসার পরে, সিডনি থেকে আসার পরে প্রায় 8 মাস আগে। তো আমরা ফোর্টনাইটলি বেসিস সেমিনার অর্গানাইজ করছি। তো যেহেতু এই প্যান্ডামিক্স এর কারণে আমরা বেশ কিছুদিন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট পলিটিক্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সেমিনার গুলো অর্গানাইজ করতে পারছিলাম না, আমরা অনলাইনে গিয়েছি। তো আমরা বেশ সাড়া পাচ্ছি, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইয়াং যারা রিসার্চার আছে এবং যারা তাদের নতুন নতুন রিসার্চ করছে, সেগুলোকে যাতে এখানে প্রেজেন্ট করতে পারে, যাতে কিছু মূল্যবান
কমেন্টস পেতে পারে এবং সেটা যাতে আমরা শেয়ার করতে পারি। সো আমাদের রিসার্চের ক্ষেত্রটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যে আমাদের এটা করা। এবং আমি চাইবো এবং আমি আহ্বান জানাবো, যদি আপনারা যদি কোনো গবেষণা পত্র আপনারা যদি এখানে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। প্রফেসর সাজিদুর রহমান অথবা আমি ডক্টর নুরুল সাকিব, আমাদের দুজনের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আমি চলে যাচ্ছি ডক্টর বুলবুল আশরাফের কাছে। তিনি কিছু কমেন্টস রাখতে চান এবং তার কিছু অবজারভেশন আছে। ডক্টর বুলবুল আশরাফ হচ্ছেন সহযোগী অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, গভর্নেন্স, সোসাইটি অ্যান্ড পলিটিক্স। থ্যাংক ইউ, ডক্টর বুলবুল আশরাফ। Thank you, Dr. Sakib, and thank you, মান্নু ভাই, আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমার একটা ছোট্ট অবজারভেশন, সেটা হচ্ছে আমরা যখন দেখি যে আমাদের যেটা জহির স্যার বললেন যে আমাদের সোশিও কালচারাল পার্সপেক্টিভে ঐতিহাসিকভাবেই অনেক ধরনের চর্চা রয়েছে, এবং আপনি আপনার একটা স্লাইডেও দেখালেন, যদিও আলাপ করেননি, যে আনন্দবাজার পত্রিকার যে এই ধরনের সিচুয়েশনে এটা আসলে ঐতিহাসিকভাবে আমরা চর্চা করে আসছি। তো আমার অবজারভেশন হচ্ছে যে এটা কিন্তু গ্লোবাল একটা প্র্যাকটিস। যেমন আমি শুধু কালচার বলবো না, আমি যদি এখানে একটু রিলিজিয়নকে নিয়ে আসি, যে আপনি বিভিন্ন সময়ের আপনি যদি চর্চাগুলো দেখেন, বিশেষ করে বিভিন্ন ঐতিহাসিক প্যান্ডেমিক সিচুয়েশন যেগুলো ছিল গ্লোবালি, যেগুলো প্লেগ, স্মল পক্স, তো এই জায়গাগুলোতে দেখা গেছে যে রিলিজিয়ন একটা মানে ব্যাখ্যা নিয়ে আসছে, এবং বিভিন্ন সময় প্যান্ডেমিক সিচুয়েশনকে দেখা হতো এক ধরনের গডস পানিশমেন্ট, যে এটা যেমন একাধারে পানিশমেন্ট হিসেবে দেখা হতো, এবং একাধারে দেখা হতো যে কোনো একটা দ্বান্দ্বিক সম্পর্ক, যদি আমি চিন্তা করি যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কোনো ধরনের যুদ্ধ অবস্থা বিদ্যমান, তো সেই সময়টাতে দেখা হতো যে যদি প্লেগ আমার এখানে আসে, তাহলে দেখা হতো যে এটা গড, সৃষ্টিকর্তা, কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট। তো এই ধরনের অ্যানালিসিসগুলো খুব কমন ছিল। এবং আরেকটা জিনিস আমরা দেখি, যেটা হচ্ছে যে বিশেষ করে এটা সবচেয়ে বড় ভিকটিম ছিল জিউসরা, বিশেষ করে প্লেগের সময়, যে স্প্যানিশ ফ্লু যেটাকে আমরা বলি, যে 1918 থেকে 20 পর্যন্ত ছিল। তো ওইখানেও যেটা ছিল যে এক ধরনের ভিকটিমাইজেশন তৈরি করা, যে জিউসদেরকে বলা হতো যে তাদের মাধ্যমে এই জিনিসগুলো ছড়িয়েছে। তো আপনার এই অবজারভেশনের পার্সপেক্টিভ আমি একটু জানতে চাই, যে আমাদের এই অঞ্চলেও সেরকম কোনো কিছু আমরা দেখতে পাই কিনা, সেই ধরনের রিলেশনশিপ। আপনি শীতলা দেবীর কথা বললেন, এছাড়াও আরো কিছু থাকতে পারে কিনা, কিংবা যেমন হাইজিনের কথা যখন আমরা বলি, তখন পার্টিকুলার কোনো একটা সাংস্কৃতিক গ্রুপকে ব্লেম করা হতো কিনা, কিংবা আরেকটু যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে আমরা সাউথ এশিয়ান কনটেক্সটটাকে আরেকটু যদি রিলেট করতে পারি, আরেকটু যদি বিস্তারিতভাবে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো একটু সুন্দর ঐতিহাসিক প্রেক্ষাপটটা আরেকটু ক্লারিফাইড হতো। ধন্যবাদ। ডক্টর মান্নু, আপনি কি এটা অ্যান্সার দিতে চান, নাকি আরো কিছু কোশ্চেন আছে, কিছু কমেন্টস আছে, সেগুলো নিয়ে তারপর একেবারে বলতে চান? শুধু দুটো কথা বলি, মানে একটা হচ্ছে যে জহির স্যার অনেক ধন্যবাদ, স্যার অনেকগুলো জিনিস বলেছেন, এবং মানে কিছু জিনিস আমার এখানে ছিল, মানে একটা হচ্ছে যে এটা স্যার তো জানেনি যে এটা আর্কাইভ বেস কাজটা করেছে আপাতত, কিন্তু পরবর্তীতে এটা আরো বেশি স্টোরি লাইন বা পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলোকে আরো করা হবে। আর এখানে আরেকটা জিনিস ছিল, টাইমের কারণে আসলে মানে অনেকগুলো স্টোরি আমি যেতে পারিনি। আর একই সাথে হচ্ছে স্যারের কাছে শুনতে শুনতে আবার অনেকগুলো নতুন আইডিয়া পেয়েছি, যেগুলো হয়তো সামনে আরো ডিটেইল কাজ করার জন্য সুবিধা তৈরি করবে। আর বুলবুলকে শুধু একটা কথাই বলি, যে মানে এখানে শীতলা যে রিলিজিয়াস প্র্যাকটিসে, মানে যেটা হচ্ছে যে কেউ কাউকে দোষ দিচ্ছে কিনা, বা একটা সার্টেন গ্রুপ, আমাদের এখানে রিলিজিয়াসলি দোষ দেওয়া হয়নি, কিন্তু আমাদের এখানে মানে সম্প্রদায়, মানে মানে কর্মজীবী সম্প্রদায়, এরকম বেশ কয়েকটা সম্প্রদায়কে দোষ দেওয়ার এবং তাদেরকে অলক্ষণে ভাবার, মানে সেটা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে আসলে অলক্ষণে ভাবার
প্র্যাকটিস বহুদিন ধরে আছে এবং এখনো গ্রামে ওই গ্রুপগুলোকে মানে এইরকম সময় বাড়ির চারপাশে আসতে দেওয়া হয় না। এবং বিশেষ করে ওলা ওঠা মানে ওলা বিবি, এবং আমরা দেখবো যে হিন্দু মুসলিম দুজনের জন্যই ওলা ওঠা মানে ওলাই চণ্ডী যে সেই আবার ওলা বিবি। এবং আমাদের এইখানে ইসলামের ভিতরে যারা মুসলিম তারা হচ্ছে ওলা বিবির থান তৈরি করে, সেই থানে কোনো মানে পড়া হয় না, মানে কোনো মন্ত্র বা কোনো কিছু পড়ে না, থানে অনেক খাবার রেখে দেয় এবং খাবার রেখে দেয় এই কারণে যে সেই ওলা বিবি এতে খুশি হবে। ওলাই চণ্ডীকে সে ওলা বিবি বলছে এবং ওলা বিবি খুশি হবে বলে এই থানে তার খাবার মতো রেখে দেওয়া হয় এবং সেটা থেকে তারা কামনা করে যে তারা রোগমুক্ত থাকবে এবং বিশেষ করে কলেরার সময়। এবং এই কলেরা বিশেষ করে গত 150 বছর এটা খুব বেশি হয়েছে এবং এই সময় আমি এখন আর মানে ওই সম্প্রদায়ের নাম বলতে চাই না, কারণ এখানে যারা শুনছে তাদের ভিতরে হয়তো কেউ গ্রামে ওই সম্প্রদায়ের হতে পারেন, মানে সেটা হয়তো লেখার ভিতর থেকেই বলবো আমি। এরকম সম্প্রদায় আছেন, বুলবুল যেটা বলেছে সেটা ঠিকই আছে, কিন্তু সেটা কিন্তু কোনো রিলিজিয়াস বড় রকমের ইসে নাই, কিন্তু শ্রেণীগত ভাবে গ্রুপ আছে আমাদের এখানে। থ্যাংক ইউ, বুলবুলকে অনেক ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ, মানে অনেক প্রেশাস জিনিস মনে করেছেন। ধন্যবাদ মানু ভাই। নাও প্রফেসর মুজিবুল আনাম, পোস্টডক্টরাল ফেলো, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। ধন্যবাদ সাকিব। আমি আসলে ইয়েটা দেখছিলাম, আমার আগে শাকিল ভাইয়ের একটা প্রশ্ন ছিল। এনিওয়ে আমি একটুখানি ভাইকে ধন্যবাদ দিই, বিশেষ করে এরকম একটা সময়ে এত বিস্তারিত একটা কাজ এবং একই সাথে হচ্ছে আমাদের একটা আলোচনারও সুযোগ তৈরি করে দেয় এবং আমরা কি করে প্যান্ডেমিকটাকে দেখতে পারি, সেটার যে একটা আর্কিওলজিক্যাল পার্সপেক্টিভ কি হতে পারে সেই বিষয়টা নিয়ে তার এই সুন্দর আলোচনার জন্য। পাশাপাশি যারা উপস্থিত আলোচক কিংবা অংশগ্রহণকারীরা আছেন সবাইকে ধন্যবাদ। আমি মানবের কাছে শুরুতে যে জায়গাটা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনার টাইটেলটা যদি দেখেন, আর্কিওলজি প্যান্ডেমিক্স ইন বাংলাদেশ, তো আমি হয়তোবা একটুখানি এক্সপেক্ট করতেছিলাম যে এটার একটু বোর্ড ম্যাথোলজিক্যাল অ্যাসপেক্টটা কি, বা কেন আসলে আপনি এটাকে মানে আর্কিওলজি অফ প্যান্ডেমিক্স বলছেন, কেন এটা একভাবে একটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস না, এটাকে একভাবে জাস্টিফাই করা যায় কিনা যে আসলে এটা কেন আর্কিওলজিক্যাল হবে, এটা ওয়াই নট আ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ প্যান্ডেমিক্স ইন বাংলাদেশ। এটা হয়তো আমি শিওর যে আপনার যেটা বিস্তারিত আলোচনা সেখানে হয়তো বিষয়গুলো পাওয়া যাবে। আর একটা বিষয় আমার একটু বলার ছিল, সেটা হচ্ছে যে আপনি কলোনিয়াল পিরিয়ডটা নিয়ে আমরা যখন আলোচনা করছি, সেই কলোনিয়াল সময়কালটা যদি আমরা দেখি, তো কলোনিয়াল সময়কালে আমরা একভাবে হচ্ছে বায়োমেডিক্যালের কিছু ইন্টারভেনশন বা বায়োমেডিক্যালের বিশেষ করে ইনস্টিটিউশনালাইজেশনের জন্য যা দরকার, মেডিকেল কলেজ স্থাপন কিংবা একইভাবে হচ্ছে আপনার ওয়ার্কফোর্স তৈরি করার জন্য তাদের যে ইনিশিয়েটিভস গুলো, সেগুলো সম্পর্কে এক ধরনের অ্যাকাউন্টস আপনার আলোচনাটাই থাকছে। কিন্তু আমরা একই সাথে জানি যে বায়োমেডিক্যালের ওভারঅল যে ধরনের চরিত্র, সেটা কিন্তু একইভাবে একটা ইম্পেরিয়ালিস্ট বা একটা সাম্রাজ্যবাদী চেহারাও কিন্তু অনেকে হয়তো দেখে থাকবেন। বিশেষ করে আমরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে দেখি, এই জায়গাতে অল্টারনেটিভ মেডিকেল সিস্টেম হিসেবে হয়তো আমরা এখন যেটাকে দেখি আয়ুর্বেদা, ইউনানি কিংবা সিদ্ধা, এটা কিন্তু ওই সময় আপনার একটা মেইন স্ট্রিম মেডিকেল সিস্টেম এটাই ছিল। এবং আপনি 1835-এ ওয়েস্ট বেঙ্গলে বা বাংলায় যে প্রথম মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন, তার আগে সময়কালটা যদি আমরা দেখি, ওই সময় পর্যন্ত এইখানকার বৈদ্যরা কিন্তু এমনকি ব্রিটিশ যে ডক্টর কিংবা ব্রিটিশ যে সোলজার কিংবা ব্রিটিশ যে আপনার উপনিবেশিক শাসক কিংবা তাদের লোকজন ছিল, তাদের আপনার স্বাস্থ্যসেবার বিষয়গুলো কিন্তু স্থানীয় যে বৈদ্যরা ছিল তারাই কিন্তু দেখে থাকতো। এবং যে বিষয়টা একইভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এদের আমরা যদি সম্মানের জায়গা থেকে বলি বা এদের যে এক্সপেকটেশনের জায়গা থেকে বলি, সেটা কিন্তু একটা ওই 1835-এর আগ পর্যন্ত তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্সও ছিল। কিন্তু পরবর্তীকালে যখন আপনি দেখছেন যে আপনার ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল থেকে শুরু করে বা এই অঞ্চলে অন্যভাবে যখন কিনা আপনার উপনিবেশিক প্রতিষ্ঠানগুলোর যে আমরা প্রতিষ্ঠা হওয়া দেখি বা যে ধরনের প্রভাব বিস্তার করা দেখি, এই একই প্রভাব বিস্তার কিন্তু আমরা মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে দেখি, বা এই মেডিকেল সিস্টেমটাও কিন্তু একভাবে বায়োমেডিকেল সিস্টেমের আদলে তৈরি হয়। আপনি পুনম বালার ইম্পেরিয়ালিজম এন্ড মেডিসিন ইন বেঙ্গল একটা হয়তো গুরুত্বপূর্ণ কাজ
যেটা আমাদের এই কনফ্লিক্ট গুলোকে দেখতে সাহায্য করে। তো আমি ওই জায়গা থেকে হয়তো একটু এই আলোচনাটা করছেন, বিশেষ করে এখানকার প্যান্ডেমিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এখানকার যে একটা অ্যাকাউন্ট আপনি দেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে অল্টারনেটিভ মেডিসিনের সাথে এই কলোনিয়াল মেডিসিন বা বায়োমেডিক্যাল মেডিসিনের যে সম্পর্ক বা যে দান্তিক সম্পর্ক, সেটা হয়তো একটা গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। আর সর্বোপরি যে ক্ষেত্রে আমরা দেখি যে আপনার একটা আলোচনার ক্ষেত্রে অল্টারনেটিভ মেডিকেল সিস্টেমের যে বৈদ্যদের ইনক্লুশনের কথা বলছিলেন আপনার, বিশেষ করে প্যান্ডেমিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তো সেই চরিত্রটা যেমন আছে, একইভাবে হচ্ছে আপনি প্লেগ কন্ট্রোলের যে এক্সাম্পলটা দিচ্ছেন 1890-এর দিকে, তো ওই সময় প্লেগ কন্ট্রোলের ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভস গুলো নেওয়া ছিল, যে ধরনের আপনার অ্যাপ্রোচ গুলো ছিল, তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেগ্রিগেশন। সেই সেগ্রিগেশনটা হচ্ছে যে আপনি প্যারাসাইট ভিত্তিক যে আন্ডারস্ট্যান্ডিং, বায়োমেডিক্যালের প্যারাসাইট ভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং আর স্থানীয়দের যে প্লেগের আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে একটা ভিন্নতা ছিল। স্থানীয়রা হচ্ছে প্লেগকে যেভাবে দেখতো সেটা হচ্ছে মোর এক ধরনের ঐশ্বরিক একটা পানিশমেন্ট হিসেবে, আর অন্যদিকে যখন আমরা বায়োমেডিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি সেটা হচ্ছে মোর একটা প্লেগ প্যারাসাইটের বিষয় ছিল। এই যে বোঝাপড়ার পার্থক্য, এই পার্থক্যর কারণে বায়োমেডিক্যাল থেকে যখন কিনা প্লেগ নিয়ন্ত্রণের জন্য সেগ্রিগেশন বা একভাবে হসপিটালাইজেশন, এই বিষয়গুলোকে ইম্পোজ করা হচ্ছিল, সেটা কিন্তু স্থানীয় ধ্যান ধারণার সাথে খুব একটা যাচ্ছিল না। এর ফলে আমরা এক ধরনের কিন্তু প্রতিরোধ দেখি, যে আলোচনা হয়তো আপনি ডেভিড আর্নল্ডের যে আলোচনা, সেখানে হয়তো খুব গুরুত্বের সাথে মানে দেখা যেতে পারে। তো আমি এই জায়গা থেকে আমার যেটা মূল বক্তব্যের বিষয়, সেটা হচ্ছে যখন আমরা বাংলাদেশে প্যান্ডেমিকের একটা আর্কিওলজি খুঁজতে চাচ্ছি, তো এই প্যান্ডেমিকের আর্কিওলজি খোঁজার ক্ষেত্রে বায়োমেডিক্যালের ইনস্টিটিউশনালাইজ যে চরিত্র বা যেভাবে বায়োমেডিক্যাল এখানে এস্টাবলিশ হয় এবং সেটার সাথে স্থানীয় মেডিকেল সিস্টেমের যে দ্বান্দ্বিক রিলেশন, এই রিলেশনটাকে এক্সামিন না করে আসলে এটা কতটা দেখা সম্ভব, এটাই ছিল আসলে আমার মূল আলোচনার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুজিবুল আনাম। এ পর্যায়ে ডক্টর শাকিল আহমেদ। ধন্যবাদ প্রফেসর মাসুদ ইমরান তার সুন্দর উপস্থাপনার জন্য, এবং আমার কাছে এটা খুবই একটা ফ্যাসিনেটিং প্রেজেন্টেশন বলবো, কারণ হচ্ছে যে উনি যেভাবে এই গল্পটা শুরু করলেন একটা থিওরিটিক্যাল আন্ডারপিনিং দিয়ে, সেটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। যে রাষ্ট্র আমাদের কবে থেকে হাত ধোয়াতে শেখালো, এই প্রশ্নটা খুব ইনোসেন্ট কোয়েশ্চেন, কিন্তু এই প্রশ্নটার মধ্যে একটা লিবারালিজমের বিষয় আছে। অর্থাৎ আমার শরীরের উপরে রাষ্ট্র বা সমাজের কর্তৃত্ব আছে কিনা, সেই বিষয়টা উত্তর দেওয়া যেতে পারে এভাবে যে এই পর্যায়ে লিবারেলরা কি ভাবছে। প্রতি মুহূর্তে রাষ্ট্র বা মেডিকেল এথিক্স তারা আমাদের শিখিয়ে দিচ্ছে আমাকে কি করতে হবে। এই প্রসঙ্গে আমি ফুকুডিয়ান যে কনসেপ্টের কথা উনি বলেছেন, তার একটা খুবই পছন্দের বই আমার, দ্য বার্থ অফ দ্য ক্লিনিক, আর্কিওলজি অফ পারসেপশন। এই বইটা 1963-তে পাবলিশ করা, এবং আমি একটা বিদেশের লাইব্রেরিতে দেখলাম এই বইটা আছে মেডিকেল সেকশনে, আর কি সোশ্যাল সায়েন্সের কোন সেকশনে বা ফিলোসফিতে নাই। এই বইটা আমি পেলাম মেডিকেল সেকশনে ওই লাইব্রেরিতে। দীর্ঘদিন ধরে একটা কথা শোনা যাচ্ছিল যে লিবারালিজমের সাথে ফুকুডিয়ান কনসেপ্ট একটা মিল আছে। মিলটা হচ্ছে এই যে আমার শরীরের উপরে শুধু আমারই নিয়ন্ত্রণ, আর কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আমি দাবি করি। কিন্তু ফুকুডিয়ান কনসেপ্ট হচ্ছে যে আসলে এটা একটা বড় ধরনের ক্ষমতা ভিত্তিক ষড়যন্ত্র, যেটা দ্য বার্থ অফ দ্য ক্লিনিক এই বইটার মধ্যে উনি বলেছেন যে যখন একটা লোক হসপিটালে যায় তখন তাকে একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়, হাতের মধ্যে একটা নাম্বার পরিয়ে দেওয়া হয়, এবং ডাক্তার নার্স যারা প্রত্যেকটা এখানে যারা আছে, যারা যেটা বলতে চায় ব্যক্তি ওখানে যে পর্যন্ত সারেন্ডার করেন। তো এই যে লিবারালিজমের সাথে ফুকুডিয়ান কনসেপ্টের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি এই এপিডেমিকের সময় সারা পৃথিবীতে, এই অভিযোগটাকে প্রমাণিত হয় কিনা যে ফুকোর সাথে লিবারালিজমের একটা যোগাযোগ আছে। আমার এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে
যে কলোনিয়াল যে হিস্ট্রির কথা আমরা বলছি, যেটা আপনি আপনার লেখার আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন, এটার যে আর্কিওলজিটা, এপিডেমিক আর্কিওলজিটা আপনি বলার চেষ্টা করছেন যে এটা তালাশ করবেন। সেই কলোনিয়াল হিস্ট্রি দিয়ে বা ইউরোপিয়ান গ্রেকো রোমান যে সিভিলাইজেশনের যে হিস্ট্রি, যেটা ফুকু বলেছে এবং যেভাবে ইউরোপকে ব্যাখ্যা করেছে, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, সেই একই প্যারাডিম দিয়ে, একই থিওরি দিয়ে বর্তমান বাংলাদেশকে আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ আমরা যদি আলোচনাটা শুধুমাত্র কলোনিয়াল হিস্ট্রির দিকে যাই, তাহলে এই নব্য স্বাধীন যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশগুলো, তার যে ক্রাইসিস এবং তার যে অ্যাটিটিউড, এইটা মনে হয় ঠিক করে ব্যাখ্যা করা যাবে না। তো ফলে এই দুইটা প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শাকিল ভাই। We have Dr. Keshav Giri from Nepal. He's living in Sydney. He was with us. You want to ask Dr. Manu a few questions and comments. Dr. Keshav, please. Hi, can you hear me? Yeah, sure. Yep. Yeah, my first of all, my internet is not so stable, so yeah, so it would be I would be chopping out. So first of all, thank you so much, GPPSN, and especially Nurul Saki, for allowing me to hear this fascinating presentation. And it was fascinating for me, and I learned a lot. And the idea that discourses are multiple, right, in multiple ways, like colonial governance is not only like political and economic governance, but also you can attach the discourse on pandemic or epidemiology to further strengthen the colonial governance. It was fascinating. So my question to Professor Imran is, since we've been talking about we're talking about material and discursive domination of East by the West, Western colonial governance, do we see any continuity on that kind of domination because of this origin and spread of COVID-19? Or do you see actually possibility to disrupt this kind of civilized savage binary? Okay, Dr. Keshav, thank you for your questions. Dr. Manu, we have few more questions. You want to take those, or? Okay. We have Dr. Ranjan. Ranjan, please. থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কিছু প্রশ্ন এবং অবজারভেশন বলবো, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে আজকের প্রেজেন্টেশন অনেক কিছু শিখতে পেলাম। ডক্টর মাসুদ ইমরান মান্নু, থ্যাংক ইউ আপনাকে। বিশেষ করে কলোনিয়াল পিরিয়ডে বাংলা অঞ্চলে যে ধরনের মানে নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেশন আসছে সেই বিষয়গুলোতে, এটা আমার কাছে কিছু বিষয়গুলোকে আমার কাছে একটু মানে কনফিউজড মনে হচ্ছিল। যে বিষয়টা হচ্ছে মানে আমরা যে লোকায়ত দেবদেবীর কথা বলছি এট ফার্স্ট, শীতলা, এটা কি হিন্দু না বলে কি সনাতনী বলা যায় কিনা? 1 নাম্বার। কারণ হচ্ছে হিন্দু ধর্ম হচ্ছে রিসেন্ট পাস্ট, যদি হিন্দু ধর্মের জায়গাগুলোকে দেখি, কারণ হিন্দু ধর্ম একবারে সেন্ট্রালাইজড একটা ধর্মের কথা বলে, যেটা এখন আরো বোঝা যাবে হিন্দু ধর্ম কিন্তু একেশ্বরবাদের দিকে যাচ্ছে ইসকনের মতো অর্গানাইজেশন দ্বারা। ঠিক আছে, শীতলা যেরকম হচ্ছে বাংলা অঞ্চলের দেবী, স্পেশালি সেটা হচ্ছে চিকেন পক্সকে কেন্দ্র করে, যাকে বলে বসন্ত রোগ যে জায়গাটাতে। আর এই দীপেশ চক্রবর্তীও কিন্তু এরকম একটা দেবীর কথা বলেছেন, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে মারায়াম্মা। এরকম কিন্তু লোকালিটিতে এগুলো কিন্তু আসলে হিন্দু বলা যায় কিনা বা নাকি সনাতনী বলা যায়, যারা এইসব অনেক কিন্তু মুসলিম মানুষও লোকাল লেভেলে তারা কিন্তু এগুলোকে আরাধনা করে। যেমন মনসা, এটা বাংলা অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যাবে না যে জায়গাগুলা। আর যেভাবে মনে হচ্ছিল যে মানে একভাবে দেবী গডেজের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু প্যাট্রিয়ার্কের থেকে বাইরে না, যে জায়গাগুলা মনে হচ্ছে যে এই হিন্দু ধর্ম হচ্ছে নারীর দেবীদের আরাধনা করে, একভাবে নারীর ক্ষমতায়নের। দুর্গা কিন্তু শিবেরই সৃষ্টি,
এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং কালী যখন নরহত্যা শুরু করছিল, যখন তার স্বামী শিব বা মহাদেব যখন তার পায়ের নিচে পড়ে, সে কিন্তু মানে জীব যে চিত্রটা আমরা দেখতে পাই সেই জায়গাগুলো, এগুলা কিন্তু আদতে মনে হতে পারে যে সেগুলো হচ্ছে নারীবাদিতা বা নারী ফেমিনিজমকে রিপ্রেজেন্ট করে, আসলে কিন্তু তার পেছনেও কিন্তু প্যাট্রিয়ার্কি আছে। কারণ এই দুর্গাকে যেভাবে তৈরি করা হয়েছে, শিব যেটাকে 10টা দেবতাকে মিলে এক অস্ত্র দিয়ে 10 হাত তৈরি করেছে, সেই জায়গাগুলো মাথায় রাখা জরুরি। এটাকে মানে যে রিসেন্ট দুর্গার সাথে শীতলার কিন্তু নানা ধরনের পার্থক্য আছে। দুর্গা একটা সেন্ট্রাল হিন্দুইজমের সাথে রিলেটেড, কিন্তু শীতলা কিন্তু সেন্ট্রাল হিন্দুইজমের সাথে রিলেটেড না। মনসা দেবীর অস্তিত্ব কিন্তু মুম্বাইতে, দিল্লিতে গেলে কেউ পাবে না। সেই জায়গাগুলোকে আমাদের একটু মানে কনফিউশনের জায়গাগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে আয়ুর্বেদী বা এই লোকাল যেটা হচ্ছে প্রফেসর মুজিবুল আলম অনেক ক্ষেত্রে বলছেন আয়ুর্বেদী বা ইউনানি, সেটা রিলিজিয়াস বেসড একটা ধর্ম, যেটা বাংলা অঞ্চলে বা সাউথ এশিয়াতে, ইভেন ইস্ট এশিয়ান জোনেও কিন্তু পাওয়া যায় অনেক জায়গায়, সেটা হচ্ছে রিলিজিয়াস বেসড জায়গাগুলা। কিন্তু এগুলা কিন্তু আসলে এখন এই দ্বান্দ্বিক সম্পর্ক দিয়ে বোঝা পসিবল না যে হচ্ছে বর্তমান সময়ে এটা নিউ লিবারেল বিজনেস পারপোজে কিভাবে সার্ভ করে, সেইটা কিন্তু এখানে জরুরি। যে নতুন করে কিভাবে, যেরকম অ্যাডোভাস একটা সিরাপ, এটা জাহাঙ্গীরনগরের একজন প্রফেসর ফার্মেসি ডিপার্টমেন্টে সে তৈরি করেছেন অ্যাডোভাস সিরাপ। বাংলাদেশ সবচেয়ে প্রচলিত মানে লাস্ট ইয়ার 2019-এ সবচেয়ে বেশি সেল হয়েছে অ্যাডোভাস সিরাপ। এটা কিন্তু আয়ুর্বেদের ইনগ্রিডিয়েন্ট দ্বারা তৈরি। কিন্তু কোন ভাবে, এটার কিন্তু একটা পলিটিক্স আছে, দ্য পলিটিক্স অফ অর্গানিক আইটেমস বা অর্গানিক কনজিউমার সিস্টেম। সেই জায়গাগুলোকে বুঝতে হবে যে এটা কিন্তু বৌদ্ধদের দ্বারা আসছে না আমাদের কাছে। আমরা যখন প্রেসক্রাইব করে ডাক্তার যখন বলে তুলসী পাতার কথা খাওয়ার কথা, কিন্তু ওই বৌদ্ধ বা যারা হচ্ছে কবিরাজ, তাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলা তাদের কাছ থেকে এনে তাদেরকে কিন্তু সায়েন্সের মধ্যে নিয়ে আসে না, তাদেরকে বলছে আনসাইন্টিফিক, এগুলো একটু সায়েন্সের সাথে না। যখন সেটা ডাক্তার প্রেসক্রিপশনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি যখন করে, যেরকম হচ্ছে অ্যামব্রোক্স সিরাপের দাম 50 টাকা আর হচ্ছে অ্যাডোভাস সিরাপের দাম 80 টাকা, তারা কিন্তু নতুন মোড়কে নতুন ভাবে, এটার একটা রাজনীতি আছে। সেটা শুধু দ্বান্দ্বিক সম্পর্ক বা একভাবে দ্বন্দ্ব না দেখে এটার সাথে কিভাবে দুটার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নতুন মোড়কে কিভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, নতুন ধরনের কনজিউমার তৈরি করছে, এবং যার ভোক্তা শহরের আরবান ক্লাস পিপল, গরিব মানুষের কিন্তু এই অর্গানিক ফুড বা অন্যান্য ফুডের কথাও যদি বলি, মিনা বাজার এগোরাতে যদি অর্গানিক ফুড বিক্রি করে, অর্গানিক মেডিসিন বা এখন হচ্ছে হালাল মেডিসিনের কথা বলছে, ঠিক আছে, যেরকম হচ্ছে হিকমা নামে একটা থেরাপি আসছে পেইন রিলিফের, ঢাকা শহর গুলশান বনানীতে, ইরানিয়ান, পার্সিয়ান, এই ধরনের রিলিফ, এগুলো কিন্তু প্রচলিত, এগুলোর কিন্তু একটা পলিটিক্স আছে। যেরকম হচ্ছে ইয়োগা, অক্সফোর্ড ডিকশনারিতে ইয়োগা শব্দটাই যুক্ত করা হয়েছে, এত মানুষ হচ্ছে ইয়োগাকে প্র্যাকটিস করে, সেই জায়গাগুলোকেও জরুরি। আর সবচেয়ে বড় ইস্যু আমার মনে হয়েছে যে আমি একটা টাইটেলটা নিয়ে কনফিউশন, কারণ হচ্ছে আমি আসলে আর্কিওলজিস্ট না, কিন্তু আমি যখন আর্কিওলজির কথা শুনতে চাবো, আমি কিন্তু একটু প্রি হিস্টোরিক্যাল জায়গার কথা শুনতে চাবো। সেটা হচ্ছে প্রি হিস্টোরিক্যাল কিন্তু রিসেন্ট পাস্ট আমাদের, এবং আর্কিওলজি মানে আমজনতা যারা হচ্ছে নন আর্কিওলজিস্ট, তারা কিন্তু প্রি হিস্টোরিক্যাল কথা বলতে যাবে। এইটা মুজিবুল আলম যেটাকে বলছেন বারবার হিস্ট্রি কে আনা টাইটেলের কথা বলছে, আমার কাছেও সেটা মনে হচ্ছে। কয়েকদিন আমি আগে একটা লেখা পড়লাম, আমাদের এই ডিন কলাভবনের ডিন প্রফেসর মোজাম্মেল স্যার, উনি কিন্তু একটা সুন্দর লেখা দিয়েছেন মিথোলজির আন্ডারে কিভাবে মিথের মধ্য দিয়ে একটা পত্রিকাতে, অনলাইন পত্রিকাতে মিথের মধ্যে প্যান্ডামিককে দেখাচ্ছে যে কিভাবে মিথে মানে ইন্দ্রর সময় বা হচ্ছে ইসলামে কিন্তু এরকম আছে যে এরকম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কিন্তু কোয়ারেন্টাইন শব্দটা ইউজ করেছে, আমি কয়েকদিন আগে একটা জায়গায় পড়লাম। সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটা আগ্রহের জায়গা, যদি আর্কিওলজি বলি, এই হিস্টোরিক্যাল জায়গাগুলা, সেই মিথ বা হচ্ছে এই জায়গাগুলাকে কিভাবে দেখে, সেগুলা যদি আমরা শুনতে পারতাম, আমার মনে হয় শুধু রিসেন্ট পাস্ট না, এটারও কিন্তু একটা গভর্নিং সিস্টেম আছে, সেই জায়গাগুলোকে শুনতে পারলে আমার কাছে আরেকটু ভালো লাগতো। থ্যাংক ইউ ডক্টর মান্নু। ধন্যবাদ ডক্টর রঞ্জন সাহা। এই পর্যায়ে ডক্টর মুজাহিদ ইসলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ সাকিব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমি একই সঙ্গে প্রথমে ডক্টর মাসুদ ইমরান মান্নুকে ধন্যবাদ জানাতে চাই তার এই চমৎকার একটি কাজ আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই কাজটা আসলে খুবই কৌতূহল, আমার জন্য খুবই আগ্রহের বিষয়, আমি খুবই মজা পেয়েছি পুরো আলোচনাটা শুনে। আর আলোচনার পরবর্তী সময়ে যে আলোচনাগুলো এসছে এবং যে প্রশ্নগুলো এসছে সেটা আমার আগ্রহকে আরো বেশি
জাগিয়ে তুলেছে। আসলে আমি শুরুতে আলোচনায় অংশ নিতে চাইনি, কিন্তু প্রশ্নগুলো শোনার পর আমার মনে হলো যে খুবই ইন্টারেস্টিং কিছু ডিবেট আছে এখানে, যেগুলোতে একটু অংশগ্রহণ করা যেতে পারে। তো আমি মাসুদ ইমরান মান্নুর আলোচনার প্রথমে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আলোচনাটাকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, যদিও মূলত মান্নু তার আলোচনায় যে ব্রিটিশ পলিসিগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, আর যে কালচারাল প্র্যাকটিস গুলো আছে সেগুলো সম্পর্কে স্লাইডের মধ্যে কিছু ছিল, কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেটাকে সময়ের স্বল্পতার কারণে হয়তোবা পুরোপুরি উপস্থাপন করতে পারেনি। তো আমি প্রথমে আমি যদি বলি যে ব্রিটিশ যে পলিসিগুলো ছিল সেই পলিসির মধ্যে আমার কাছে কনসেপচুয়ালি দুইটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার। একটা হচ্ছে, বা মান্য আমার ধারণা আরো বেশি ক্লিয়ার করতে পারবে, সেটা হচ্ছে আমরা যখন বলতেছি স্টেটের রেসপন্সিবিলিটিটা কি, তখন আসলে আমাদের বুঝতে হবে যে কলোনিয়াল স্টেট আর হচ্ছে তার আগের যে সময়কালটা, সেই সময় আসলে ওইটাকে আমরা স্টেট বলবো কিনা, কারণ মডার্ন স্টেটের যে অরিজিন সেটা আমরা ভারতবর্ষে কোন সময় থেকে ধরবো, প্রথম কথা। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে ব্রিটিশ যে পলিসিগুলো আসছে এটাকে গভর্নমেন্টালিটি কনসেপ্ট দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, সেটা খুবই ভালো মজার ব্যাপার। সেটা কিভাবে এখানে আরো গভর্ন করা যায়, সুন্দরভাবে ভালোভাবে গভর্ন করা যায় সেই বিষয়গুলোকে সামনে রেখে। কিন্তু আমি একটা জিনিস শুধু একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ব্রিটিশ পলিসির একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই স্বাস্থ্য ব্যাপারে মনোযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ব্রিটিশ যে সমস্ত ব্যক্তিবর্গ অফিসিয়ালরা এখানে এসছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এর সঙ্গে আসলে আঞ্চলিক জনগণের জনস্বাস্থ্যের যে বিষয়টা সেটা কতটা সম্পর্কিত সেটা নিয়ে আমার কাছে একটু সন্দেহ থেকে যায়। আমি বিশ্বাস করি মান্য এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবেন, আমার এটা ব্যাখ্যা দিবেন। কারণ যেমন আমরা বলি যে শুরুর দিক থেকে ব্রিটিশ অফিসাররা যখন এখানে আসেন সবসময় তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে এখানে হচ্ছে ম্যালেরিয়া একটা বড় রকমের সমস্যা। ম্যালেরিয়া মানে হচ্ছে 1 in every 10, 10 জনের মধ্যে একজন মারা যাবেই, এভারেজে 10% ম্যালেরিয়াতেই মারা যাবে। ম্যালেরিয়ার বাইরে একটু আগে জহির স্যার বলতেছিলেন যে ম্যাডামরা হাতের মধ্যে গ্লাভস পরতেছেন ইত্যাদি ইত্যাদি, কারণ ওনাদের যে আত্মজীবনী গুলো আছে সবগুলোর মধ্যে এক ধরনের ব্যাখ্যা আছে এই অঞ্চলে বাঘ সাপ ইত্যাদি নানান রকমের আতঙ্ক ছিল তাদের। এই সমস্ত আতঙ্কের কারণে এখানে আসলে খুবই ডিফিকাল্ট টু সার্ভাইভ। ফলে এই যে ব্রিটিশ অফিসাররা এখানে আসতে চাচ্ছে না, তাদের নিজেদেরকে এখানে তাদেরকে নিয়ে আসার জন্য এই ধরনের বিশেষ ব্যবস্থাগুলো করা খুবই প্রয়োজন ছিল, যেটা মান্য তার নিজের ক্যান্টনমেন্টের যে নিরাপত্তা সেই বিষয়টাকে বা ব্রথলকে কেন কোয়ারেন্টাইন করা হচ্ছে সেটাকে আলোচনা করতে গিয়ে সেটা নিজেই একটু ব্যাখ্যা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যে কোয়ারেন্টাইন যে শব্দটা আমরা ইউজ করতেছি এই শব্দটা আসলে কখন থেকে ভারতবর্ষে চালু হলো। এটা ঠিক যে শরৎচন্দ্রের লেখাতে পাচ্ছি, রবীন্দ্রনাথের লেখাতে পাচ্ছি কোয়ারেন্টাইনের কথা, এবং ব্রিটিশ আমলে এখানে আমরা চালু করেছি, কিন্তু কোয়ারেন্টাইনটা হচ্ছে আসলে একটা ব্রিটিশ শব্দ, সরি ওয়েস্টার্ন ওয়ার্ড, এবং এই ওয়েস্টার্ন ওয়ার্ডের সঙ্গে ইস্টার্ন যে মেডিকেশন সিস্টেম বা পাবলিক হেলথ টোটালি এই জায়গায় পার্থক্যটা। আসলে আমাদের এখানে যুগ যুগ ধরে হাজার বছর ধরে যেটা ছিল সেটা হচ্ছে এক ধরনের স্টিগমা, সামাজিক যে স্টিগমা বা সামাজিক ভাবে যেটাকে আলাদা করে অচ্যুত করে আলাদা করে দেখা, যে স্টিগমার কারণে তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে দূরে সরিয়ে রাখা, এর কোনো আসলে সায়েন্টিফিক বেসিস ছিল না। কিন্তু কোয়ারেন্টাইন আসতেছে হচ্ছে 16th সেঞ্চুরিতে, ইউরোপে যখন সায়েন্টিফিক রেভলিউশন হচ্ছে। ইউরোপের সায়েন্টিফিক রেভলিউশনের মধ্যে দিয়ে প্রথমে মানে বিজ্ঞানীরা বা তৎকালীন বিজ্ঞানীরা প্রথম যে জিনিসটা আবিষ্কার করে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে অনুজীবকে দেখা, মানে ইয়ের মধ্যে দিয়ে মাইক্রোস্কোপের মধ্যে অনুজীবকে দেখা। এই অনুজীব দেখার মধ্য দিয়েই মূলত একটা বড় রকমের পরিবর্তন ঘটে পাবলিক হেলথের মধ্যে। তখন থেকেই যে কোয়ারেন্টাইন শব্দটা বা কোয়ারেন্টাইনের প্রয়োজনটা অনুভব করে, যে এটা বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো কতগুলো জীবাণু আছে যে জীবাণুগুলো হচ্ছে এর জন্য দায়ী। এখন পার্থক্যটা হচ্ছে, একটু আগে মুজিবুল আলম যেটা বলছিলেন, যে পার্থক্যটা হচ্ছে এই অঞ্চলের কেন আসলে সম্পর্কটা ডান দিক না। আমি রঞ্জন শাহ পার্থর সঙ্গে একমত, ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন যে মেডিকেল সিস্টেম তার সম্পর্কটা ডান দিক না, বরং আমি যেটা বলবো যে এই যে সায়েন্টিফিক রেভলিউশনটা আলটিমেটলি যেহেতু ওয়েস্টে সায়েন্টিফিক রেভলিউশনটা শুরু হলো, ফলে এই যে সায়েন্সের উপরে তাদের যে আপার হ্যান্ডটা, তাদের এই আপার হ্যান্ডে মূলত এই ওয়েস্টকে এখানে একটা আপার হ্যান্ড দিয়ে দেয়, যে কারণে এখানে ওয়েস্ট একটা সুবিধা পায় এবং সেই সুবিধাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে আস্তে আস্তে তাদের প্রাধান্য তাদের গুরুত্ব এটা বেড়ে যায়। আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে এমন কি যদি আমরা বলি যে সর্বশেষ ক্ষমতাশালী বা প্রভাবশালী মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার যে ব্যক্তিগত ফিজিশিয়ান ছিলেন তিনিও ছিলেন একজন ইউরোপিয়ান। কারণটা হচ্ছে এই সময় এসে যে সাউথ এশিয়ান যে পাওয়ার, সাউথ এশিয়ান যে সুপ্রিমেসি, এইটা ওয়েস্টার্ন যে মানে সায়েন্টিফিক রেভলিউশনের কারণে অনেক বেশি ডিক্লাইনিং, এই যে ডিক্লাইনিং সিভিলাইজেশন আর ওইখানে হচ্ছে মানে রাইজিং সিভিলাইজেশন, দুইটার মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের যোগসূত্রটা বা মূল মুখ্য ভূমিকাটা বা ডিটারমিনেন্ট ভূমিকাটা পালন করে আসলে সায়েন্সের যে মানে বিকাশ,
সেই সায়েন্সের বিকাশটা যেহেতু ওয়েস্টে ঘটে, ফলে ওয়েস্টে সেখানে এই কারণে এই অঞ্চলের যিনি মানে যারা প্রভাবশালী শাসক, যাদের ক্ষমতা আছে, তারা এই সময় আস্তে আস্তে সায়েন্সের কাছে আত্মসমর্পণ করতেছে। এটা আসলে ওয়েস্টের কাছে আত্মসমর্পণ করে না, সায়েন্সের কাছে আত্মসমর্পণ করতেছে, কারণ সায়েন্সের কাছে আছে ব্যাখ্যা। আর রিলিজনের মধ্যে তর্ক আছে, কিন্তু রিলিজনের মধ্যে আছে স্টিগমা, সেটার মধ্যে আসলে ব্যাখ্যা নেই, কিন্তু সায়েন্স ব্যাখ্যা দিচ্ছে। ফলে এই সায়েন্সের ব্যাখ্যার মধ্যে দিয়ে আসলে কর্তৃত্বটা, নিয়ন্ত্রণটা আসলে ওয়েস্টের কাছে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর টাইটেল সম্পর্কে যেটা আলোচনাটা এসছে, এই জায়গাটায় আমি একটু অন্য মত প্রকাশ করতেছি। আর্কিওলজি শব্দটার ব্যাপারে আমার খুব একটা ভিন্ন মত নেই, এটা মনে হয় ঠিকই আছে। আমার ধারণা মান্য ব্যাখ্যা করবেন কেন আর্কিওলজি শব্দটা নেওয়া হয়েছে। কিন্তু আমার যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ শব্দটা নিয়ে, কারণ টোটাল আলোচনার মধ্যে আসলে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার কনটেক্সটে colonial government in the context of South Asia, not in the context of Bengal, particularly not today's Bengal. যদি বেঙ্গলও আমরা বলি তাহলে সেটা আনডিভাইডেড বেঙ্গল হবে। ফলে সেটা হচ্ছে আজকের বাংলাদেশ বলতে আমরা যে জিওগ্রাফিক্যাল মানে ম্যাপটা পাই, এইটা দ্বারা আসলে টোটাল যে রিজনটা সেটাকে কভার করা যাচ্ছে না। কিন্তু আলোচনার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা শুধু বাংলাদেশে না, আলোচনার ব্যাপ্তিটা আসলে বাংলাদেশের বাইরে। সো কলকাতার যে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ কলোনিয়াল ক্যাপিটাল হচ্ছে কলকাতায়, 1911 সালের পরে সেটা হচ্ছে দিল্লিতে। ফলে আলোচনার যে সময়কালটা, সেই সময় আমাদের বাংলাদেশটাকে বাদ দিয়ে আমার মনে হয় বেঙ্গল অথবা ইন্ডিয়ান অথবা কলোনিয়াল ইন্ডিয়া অথবা সাউথ এশিয়ান কনটেক্সটে দেখা দরকার। ধন্যবাদ মান্নুকে আবারও চমৎকার একটা বিষয় উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মুজাহিদ ভাই। অর্ণব, তুমি কি কোনো কমেন্ট করতে চাও? অর্ণব, জি স্যার, তুমি কি কোনো কমেন্ট করতে চাও? না স্যার, আমি ওকে। প্রফেসর বশির আহমেদ, do we have Professor Bashir still with us? আচ্ছা মান্নু ভাই, আপনি তাহলে আপনার প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারেন। ফেসবুকে কেউ নাই তো, মানে কোশ্চেন করেছে ভাইকো? আচ্ছা, এই মানে আমি জানি না যে আয়োজকরা আমাকে কতটুকু সময় দিবে। দারুণ, মানে আপনি 5 মিনিট। তবে সবাইকে লাভ, মানে প্রফেসর লাবিব হতে শুরু করে প্রফেসর শাকিল, ডক্টর নেপাল থেকে ডক্টর কেশব, তারপরে হচ্ছে রঞ্জন এবং মুজাহিদুল ইসলাম, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে টাইটেলে আমি জানি না, আমি মনে হয় বুঝতে পারিনি। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি প্রফেসর শাকিলের প্রশ্নের উত্তরকে যুক্ত করে উত্তর দিচ্ছি। আমি আর্কিওলজি বলতে রঞ্জন, রাবিব সবার জন্য বলছি যে ফুকো যেই অর্থে আর্কিওলজি অফ নলেজ, আর্কিওলজিকে বুঝতে চাইছেন, সেই বোঝাটার ভিতরে মানে সে কন্টিনিউটি, জেনেসিস, টোটালাইজেশন এর মধ্যে দিয়ে বুঝতে চান না, যেটা নর্মালি হিস্ট্রিক্যাল অ্যাক্ট, মানে হিস্ট্রি অফ আইডিয়া যেটা দিয়ে তৈরি হয়, এবং যেটা একটা টোটালাইজেশন এবং একটা কন্টিনিউটি এবং জেনেসিস এর মধ্যে দিয়ে যায়। কিন্তু ফুকোর আর্কিওলজি বোঝার কৌশলটা হচ্ছে ইভেন্টের মধ্যে থেকে, এবং প্রত্যেকটা ইভেন্টের ভিতর থেকে তার একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টের আন্তঃসম্পর্ককে জিনিওলজিক্যালি আন্ডারস্ট্যান্ড করা, মানে আর্কিওলজির সাথে সে জিনিওলজিকে খুব যুক্ত করেছে। এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আর্কাইভকে, তার প্রথম দিকে যতগুলো কাজ আছে সে আর্কাইভ, জিনিওলজি, এই জিনিসগুলোকে অনেক বেশি ব্যবহার করেছে। এবং সেখানে হচ্ছে ডিসকোর্স এবং এপিস্টম, এই মানে বিষয়গুলো এখানে এসছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে গভর্নমেন্টালিটির জায়গায় আসলে আমি মানে যেটা জহির স্যার খুব পারফেক্টলি বলেছে, যে মানে আমি খুব সাবজেক্টিভলি যাইনি। সেটা একটা বড় কারণ ছিল সম্ভবত টাইম কনস্ট্রেইন, মানে টাইম একটা বড় ব্যাপার। আর প্রফেসর শাকিল যেটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে ফুকোর ওই অভিজ্ঞতা, যদি আমি তার বুঝে থাকি যে ফুকোর অভিজ্ঞতা আমরা এখানে ব্যবহার করতে পারবো কিনা। ফুকোর অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারবো, কিন্তু সরাসরি মানে সেই অভিজ্ঞতাকে এখানে নেওয়া যাবে না। কারণ ইউরোপ যে লিবারেল থেকে নিউ লিবারেল দিকে যে মুভ করেছে, এবং তার যে মধ্যযুগীয় যে পাওয়ার কাঠামোকে সে ক্রস করে যে লিবারেল পাওয়ার কাঠামোর ভিতরে যে ঢুকেছে, এবং তার যে ইতিহাস আর আমাদের এই অঞ্চলে তার যে ইতিহাস, এটার মধ্যে একেবারেই পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে সরাসরি ফুকোর এই আইডিয়া আমি এখানে ব্যবহার করছি না। এটা একটি আমি এইখানকার মতো করে কাস্টমাইজ করেই ব্যবহারের কথা বলছি। এবং
যেটা একটা মেথোডোলজিক্যাল এবং থিওরিটিক্যাল কোশ্চেন, যে কোশ্চেন নিয়ে একটি বড় আলোচনা করা যেতে পারে, কিন্তু যেহেতু এখানে সময় নেই সেহেতু আমি শুধু এতটুকুই বলছি যে ফুকোকে সরাসরি এখানে কপি পেস্টের মতো করে ব্যবহার করার সুযোগ নাই, কারণ সেটা যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমরা সবচেয়ে বড় ভুল করব। আর মুজাহিদুল ইসলামকে ধন্যবাদ যে হ্যাঁ আমরা টাইটেলে বাংলাদেশ না আমরা বেঙ্গল লিখতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে রঞ্জন যেটা বলতে টাইটেলকে কেন্দ্র করে যে ইন্দ্রবাহী এরকম কোনো তথ্যসূত্রমূলক কোনো ইনফরমেশন আমি অধ্যাপক মোজাম্মেল হকের লেখাটা পড়েছি, কিন্তু আমি তো মানে আর্কাইভাল ডকুমেন্টস এর ভিতরে সেটাকে খুঁজে পাইনি। আর আমি ওই ইভেন্ট গুলোকে আরো ডিটেইল বলা যেত, সেটা আমি বলিনি, কারণ আবারও বলি টাইম কনস্ট্রেন্ট, এই কারণে আমি ওই ইভেন্টের ভিতরে ঢুকিনি। কিন্তু এটা যদি আমি হিন্দু বলে থাকি তাহলে আমি ভুল করেই বলেছি, আমি আসলে এটা সনাতনী, এবং প্রথমে আমি বলেছি যে এটা হচ্ছে লোকাল জ্ঞান। আর আরেকটা জিনিস হচ্ছে দুর্গা যে পুরুষ দ্বারাই ক্ষমতায়িত হয়, এই মানে বক্তব্যের সাথে আমি একেবারেই একমত না, কারণ দুর্গাকে আমরা দেখি যে পার্বতী মানে শক্তি, আমাদের বেঙ্গলে যে শক্তির ধারণা, আর সেই শক্তির ধারণায় পার্বতী যখন শিবের সাথে যুক্ত হয় তখনই শক্তি উৎপন্ন হয়, শক্তি এবং শাক্ত এবং শক্তি সেখান থেকে হয়। সো শিব যে শাক্ত থেকে আসে, যে শক্তি, শিব শক্তি হয় পার্বতীর কারণে, এবং এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, এই জন্য আর করলাম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন যে ইসকন এবং একেশ্বরবাদ যে হিন্দুত্ব হচ্ছে, হিন্দুত্ব সবসময় বহু ধর্মকে, বহু বিশ্বাস ব্যবস্থাকে অ্যাকোমোডেট করার একটি ব্যবস্থা ছিল, যেটাকে ধম্মা বলা হয়। যদি আমরা ধম্মার ধারণাও নেই, ধর্ম যেটা, যে ধর্মের ধারণা নেই, যেটা আমরা সনাতনী বলছি, তাহলেও মানে সেটা হচ্ছে বহু ঈশ্বর সেখানে যুক্ত হবে, শুধুমাত্র একজন ঈশ্বর বা একটা সেন্ট্রিক কোনো ব্যাপার না। একজন সারা ভারতে কোনো দেবতাকে আমরা সর্বত্র বিরাজিত এবং পূজনীয়, একই রকম ভাবে পূজনীয় হিসেবে আমরা সম্ভবত পাই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রঞ্জন খুব ভালোভাবে বলেছে যে আমাদের পলিটিক্স অফ অর্গানিক এবং মানে কনজুমারিজম, সেটা নিয়ে একটু বড় আলোচনা আছে। আমি একটা আলোচনা এখানে যুক্ত করতে চাচ্ছিলাম, শুধু একটা স্লাইড রেখেছিলাম, অনেকগুলো স্লাইড ফেলে দিয়েছিলাম, যেটা জহির স্যারও বলেছে বা যেটা রঞ্জন বলেছে, এমনকি যেটা নেপাল থেকে ডক্টর কেশব যেটা বলতে চেয়েছে যে সিভিলাইজ ভার্সেস স্যাভেজ এর ধারণা, এবং যেটা আমার ধারণা যে মুজাহিদুল ইসলাম খুব ভালোভাবে একরকম ব্যাখ্যা করেছেন যে আসলে মানে আমাদের এখানে সায়েন্সের যে ধারণা এবং সায়েন্সের যে অ্যাবসলিউটিটি তৈরি হয় এবং সেইটা যে হয় সেটা কিভাবে হতে পারে, এবং এখানে যেই ভদ্রলোক কাজ করেছেন ওনার নাম হচ্ছে রোনাল্ড রস, উনি একজন নোবেল মানে প্রাইজ উইনার, এবং উনি হচ্ছে ম্যালেরিয়া নিয়ে কাজ করেছেন, উনি বেঙ্গল এবং কলকাতাতে বসেই উনি কাজগুলো করেছে। এবং ওনার যদি বক্তব্য দেখি সেখানে আমরা দেখবো যে সায়েন্সকে, হাউ সায়েন্স ওয়াজ ইউজ টু আর্গু ইম্পেরিয়ালাইজ মোরালি জাস্টিফাইড। সো ইম্পেরিয়ালিজম মোরালি জাস্টিফাইড করার জন্য তারা আসলে এই ব্যবস্থার ভিতরে এসছে। বন্ধ হয়ে গেল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই কথা বলেছি, মুজাহিদ সম্ভবত খেয়াল করেনি যে ভারতে মানে তারা নিজেদের চিকিৎসার জন্যই প্রথম হচ্ছে মেডিকেল স্থাপন করে, এবং আরেকটা জিনিস হচ্ছে চ্যারিটেবল ডিসপেন্সারি ব্যবহার করে। চ্যারিটেবল ডিসপেন্সারি পরবর্তীতে কবিরাজদের মাধ্যমে তারা এখানে পেট্রন করেন, এবং কবিরাজরা দীর্ঘ সময় ব্যবহৃত হয়, কিন্তু কবিরাজ সবসময় মানে ইসের বডিকে চেক করার জন্য ব্যবহৃত হচ্ছে এমন না, কিন্তু কারণ এখানে আমরা দেখবো যে মানে মেডিকেল কলেজের সুবিধা মানে ব্রিটিশরা যখন থেকে আসে সেই সময় থেকে কিন্তু এই মেডিকেল কলেজের সুবিধা তারা নিয়েই শুরু করে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার এখানে সব স্থির হয়ে গেছে, মানে সব হ্যাং করে গেছে। শোনা যাচ্ছে। তো আর সেখানে হচ্ছে যে মানে নেপাল থেকে যে উনি প্রশ্ন করেছে সিভিলাইজ ভার্সেস স্যাভেজ এর, তো আমাদের যে কবিরাজি এবং ইউনানি এটা হচ্ছে অনেক বেশি স্যাভেজ, এবং এটা যে মানে অ্যাবসলিউট সায়েন্টিফিক নলেজ নয়, সেইটা নিয়ে একটা বড় তর্ক এই রোনাল্ড রোচরা তৈরি করে, এবং সেটা ক্যালকাটাতে এবং এইসব বড় রকমের তৈরি, এবং যেটা থেকে আজও পর্যন্ত আমরা জানি যে কবিরাজির চিকিৎসা আসলে কোনো, এমনকি আমাদের ডাক্তারি ব্যবস্থার ভিতরে, ডাক্তারদের ভিতরে এই অ্যাটিটিউড এখনো পর্যন্ত মানে বিদ্যমান আছে যে এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না, এবং এর সাথে কোনো বিজ্ঞান যুক্ত নয়, অতএব এইটা আসলে সরাসরি কোনো, এবং এটা ডিরেক্টলি কোনো ফল দেয় না, কারণ হচ্ছে এর দুইটার মানে অ্যাসেন্স, দুইটার
চিকিৎসা করার পদ্ধতি ভিন্ন, এবং একটা চিকিৎসা করার পদ্ধতি হচ্ছে রোগকে ধরে, একটা চিকিৎসা বেসিক কবিরাজি এবং ইউনানির বেসিক জায়গাটা হচ্ছে ইমিউন সিস্টেমকে নিয়ে কাজ করা। অতএব দুইজনের চিন্তা করার পদ্ধতির ভিতরে একটি ভিন্নতা আছে। আর তাড়াহুড়ো করে যা যা মনে আছে তাই তাই বলার চেষ্টা করলাম। আর লাবিবকে ধন্যবাদ যে লাবিব অনেকগুলো বিষয় বলেছে, এই বিষয়গুলোকে বায়োমেডিকেলের কথাগুলো বলেছে, এই বিষয়গুলোকে আমি খুঁজে দেখছি, আরো দেখব। আর রঞ্জনকে ধন্যবাদ যে রঞ্জন অনেকগুলো নতুন জিনিস বলেছে, যেই জিনিসগুলোকে মানে বিশেষ করে কনজুমারিজম এবং ইস্যুগুলো মানে অর্গানিকের যে ইস্যুগুলো, এবং এখন যেটা আবার নতুন ভাবে এসছে, যেই কারণে আমি ব্রুনো লাতুরের একটা ডিসকাশন এখানে যুক্ত করেছিলাম, কিন্তু সময় পাবো না বলে আলোচনা করিনি, যে টার্ন ব্যাক মানে লাতুর যে নেচার ড্রাইভিং সোসাইটি এবং সোসাইটি ড্রাইভিং নেচার আসলে, এবং সেইখানে সায়েন্স এবং ফিলোসফি কিভাবে যুক্ত হবে, এবং সেইটার ভিতর থেকে যে আমরা আসলে মডার্ন টাইমের ভিতরে থেকেও যে আসলে মডার্ন থাকি না, সেইটা নিয়ে লাতুরের যে একটি বড় ডিসকাশন। এবং সেখানে যে লাতুর বলেন যে অ্যাক্টেন্ট হিসেবে উনি যে শুধু হিউম্যান বিইং আমরা যেমন অ্যাক্টর হিসেবে এজেন্সিতে দেখছি, এবং অ্যাক্টেন্টের ধারণা হিউম্যান এবং নেচার দুজনকেই লাতুর যুক্ত করেন। এবং যে কারণে আমরা এই ডিসকাশনের প্রথমে আমি যে কথাটা এড়িয়ে গেছি, যে হাত ধোয়ার পাশাপাশি আমরা দেখছি লেবু পানি খাওয়ার একটি প্রবণতা, এবং লেবু পানি খেলে কি হয়, আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন আমি জানি না, মানে যিনি আমাদের মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার। কিন্তু লেবু পানি খাওয়া, এখন প্রতিটা পরিবারে লেবু খাওয়া এবং লেবু পানি খাওয়ার যে প্রক্রিয়া, এবং এই যে টার্ন ব্যাক করা, এবং টার্ন ব্যাক করে আসলে নেচারের কাছে যাচ্ছে নাকি নেচার সোসাইটি কে নিয়ে যাচ্ছে, নাকি নেচার সোসাইটির কাছে আসছে, এবং সেটা থেকে অর্গানিকের দীর্ঘ সময়ে মানে সেই তথ্যগুলো আরো ভালোভাবে তোলা যাবে, যেটা রঞ্জন বলেছে খুব পারফেক্টলি। এই জন্য রঞ্জনকেও ধন্যবাদ, আর মুজাহিদ ভাইকে ধন্যবাদ অনেক পারফেক্টলি এই কথাগুলো বলার জন্য। আমি চেষ্টা করলাম সবাইকে যুক্ত করার। আর আবারও বায়োপলিটিক্সে একটা কথাই বলি, বায়োপলিটিক্সের মানে ইসের যে বেসিক জায়গা, যেটা মানে ফুকোর যে সে বলছেন যে মানে লেট লাইফ অর লেট ডাই অর, এন্ড মানে বর্তমানটা নিয়ে বলতেছে যে মেক লাইফ এন্ড অর লেট ডাই। সো এই যে মানে বক্তব্য ফুকোর, এই বক্তব্য বোঝা যায় যে বডি পলিটিক্সের ভিতর থেকে, এবং আমি দেখাতে চেয়েছি যে কি করে বডিকে মানে টেস্ট করার জন্য অথরিটি তৈরি হয় কলোনি, এবং কলোনিয়াল গভর্নমেন্টালিটির ভিতর থেকে সেই অথরিটি, সেই কারণ হচ্ছে যে একই সময় খেয়াল করতে হবে যে যখন আমাদের পেনাল কোড হয়, আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটা আলোচনা হবে, পেনাল কোড কিন্তু হয় মানে ব্রিটেনে, এবং সেই পেনাল কোড কিন্তু হয় একটা লিবারাল সিচুয়েশনের ভিতর থেকে, যখন এটি ভোটের মাধ্যমে পেনাল কোড তৈরি হয়, কিন্তু যে পেনাল কোডে কিন্তু সকলকে মানে ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় নাগরিককে মানে সম মর্যাদায় দেখা হয় নাই সেই পেনাল কোডে, 1860 সেই পেনাল কোডে। এবং মানে 1833 বা 35 থেকে শুরু হয়ে 1860 এসে যেটা দীর্ঘ মানে মতামতের মধ্যে থেকে মানে হয়, এবং সেই পেনাল কোডের ভিতর থেকে আমরা এই মনস্তত্ত্বগুলো আরো ভালো করে বুঝতে পারবো, যে এটার পরবর্তীতে আসলে একই মনস্তত্ত্ব মেনটেন করে তারা, যেটাকে বলে লিবারাল ইম্পেরিয়ালিজম। এবং এই লিবারাল ইম্পেরিয়ালিজমের ভিতর থেকে আসলে সে এইখানে মানে আমার স্বাস্থ্য কেন ভালো করতে চাই, কারণ ব্রোথেলে যেতে হবে, ব্রোথেলে একজন প্রস্টিটিউটের স্বাস্থ্যকে যদি ভালো রাখা যায়, তাহলে একজন সৈনিকের স্বাস্থ্য ভালো থাকবে। সেই জন্যই কিন্তু মানে ব্রোথেলকে তারা সার্ভের ভিতরে নিয়ে আসছে, এবং প্রস্টিটিউট শরীরকে তারা চিকিৎসার ভিতরে আনছে, না হলে তারা চিকিৎসার ভিতরে নিত কিনা সেটি নিয়েও বড় প্রশ্ন আছে, যেটা মুজাহিদুল ইসলাম অলরেডি জিজ্ঞেস করেছেন। তো আমার মনে হয় যে আমি কভার করার চেষ্টা করেছি প্রত্যেককে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাসুদ ইমরান। যদি অ্যালাউ করেন 1 মিনিট একটা কথা। শিওর স্যার। ধন্যবাদ। আমার মনে মান্নুর কাছে আমার খুব ইয়ে থাকবে যে এত বিষয় নিয়ে তো আর আমরা করতে পারবো না, অনেক বিষয় এসেছে, খুব রিচ ডিসকাশন পার্টিসিপেন্টদের, এত বিষয় নিয়ে যাওয়া যাবে না মনে হয়, খুব সময় সাপেক্ষ অনেক বিষয়। আমি শুধু একটা বিষয় বলি, যদি পেনাল কোডের কথা বলি, যদি ক্রিমিনোলজির কথা বলি, আমার খুব মনে পড়ছে ওই যে বলছি পার্সোনাল ডায়েরি বা কলোনিয়াল ডায়েরি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের চিঠিপত্র, আত্মজীবনী ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একটা দারুণ একটা জায়গা আর্কাইভাল রিসার্চের ক্ষেত্র।
যেমন মুজাহিদুল ইসলাম বলেছে, বিজ্ঞানের আবিষ্কারের ফলে থার্মোমিটার হয়েছে। এখন সেই থার্মোমিটার কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটররা একেবারে গ্রামগঞ্জে যখন গেল, তখন তারা ওই যেমন প্রিজনারদের জ্বর তাপ মাপত, আর যখন চলে আসতো তখন প্রিজনারদের মধ্যে অনেক লিডারের হাতে দিয়ে যেত যে তোমরা জ্বর তাপ মাপে রেকর্ড রাখবে, যাতে করে আইসোলেশন করা সম্ভব হতো। এখন থার্মোমিটার ইটসেলফ অ্যাজ এ সিম্বল অফ সায়েন্টিফিক একটা ডিসকোর্স। তো আমরা ইন্টারেস্টেড হাউ দিস ইভলিউশন অফ ডিসকোর্সেস এটা আজ পর্যন্ত আসছে, এগুলো আর্কিওলজিক্যাল এভিডেন্স চমৎকার ভাবে আসা যায়। আর দ্বিতীয়ত আমার মনে হয় নামে কিছু যায় আসে না। ইট ইজ নট বিকজ জাহাঙ্গীরনগর আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে ইউ আর ইউজিং দ্য টাইটেল, বাট যদি ফুগলডিয়ান অ্যাপ্রোচও বলি, তাহলে আর্কিওলজি হচ্ছে ডিগিং দ্য হিস্ট্রি। সো ডিগিং আউট দ্য হিস্ট্রি, সেটা খুব হতে পারে এই কাজের একটা চমৎকার একটা জায়গা। তো সেটাও হতে পারে আর্কাইভাল এবং অন্যান্য বিষয়গুলো দ্বারা। আর আমার মনে হয় ছোট করে নিয়ে আসা, ব্যাঙ্গল এত বিশাল এরিয়া আমরা কাজ করতে পারবো না। বাংলাদেশ থাকুক, একটা নির্দিষ্ট জনপদ হোক, একটা লোকালয় হোক, একটা সাইট হোক, তাইলে ছোট কাজগুলো আমাদের জন্য আরো বেশি আগ্রহ থাকে। বাট এটা ছাড়া আমার কাছে এই সময়ে এরকম একটা দারুণ একটা বিষয় উপস্থাপনের জন্য ধন্যবাদ। সরি টু টেক ইউর টাইম। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। আমি জাস্ট একটা অবজারভেশন করতে পারি, সেটা হচ্ছে যে যদিও আমি আর্কিওলজি হিস্ট্রি কম বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটা একদম আর্লি স্টেজের কাজ, এবং হচ্ছে যে এখানে অনেকগুলো মূল্যবান কমেন্টস এসেছে, অনেক কোশ্চেন এসেছে, সবগুলো আসলে এখানে একাডেমিক করা সম্ভব না। বাট টু বি ভেরি স্পেসিফিক, আমার মনে হয় এটাকে পুরো টপিকটাকে একটু ন্যারো ডাউন করা যেতে পারে। ন্যারো ডাউনকে যে কোনো একটা স্পেসিফিক লাইন, একটা পার্টিকুলার থিওরি দিয়ে এখন মনে হচ্ছে যে মানে অনেক ক্রিটিসিজম থাকতে পারে। একটা পার্টিকুলার লেন্স দিয়ে গেলে, সেটা যেহেতু কোনো জার্নালে পাবলিশ করতে গেলে এটা 7 থেকে 8,000 ওয়ার্ডের বেশি করা যাবে না। একটা পার্টিকুলার লেন্স দিয়ে গেলে আমার মনে হয় এটা একটা ফ্যাসিনেটিং কাজ হতে পারে, এবং এই ধরনের কাজ বাংলাদেশে খুব কম আছে। আমার মনে হয় রিসার্চার এই বিষয়গুলো মাথায় রেখে এবং কমেন্টস গুলো, যে কমেন্টস এবং কোশ্চেন গুলো এসছে সেগুলো দেখে আমার মনে হয় এটাকে যদি নিয়ে কাজ করে, এবং দরকার হলে আমরা ভবিষ্যতে এটার উপরে, এটা যখন একদম শেষ পর্যায়ে যাবে, আমরা তখন আরেকটা প্রেজেন্টেশন করতে পারি। তো আমার মনে হয় আমরা অফিসিয়ালি শেষ করতে পারি। আমরা